প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন সারা দেশব্যাপী আপনাদের এই প্রিয় স্টেশনটি। আজকে আমার সামনে যে গেস্ট বসে আছে তার একটা বড় ধরনের ভূমিকা প্রয়োজন। সেখানে যাবার আগে আমি অনুষ্ঠানের নিয়মটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। সিক্রেটস হচ্ছে, আপনারা যেটা শুনছিলেন থিমে, যে সাধারণত যারা এখানে আসে নিজের জীবনের সিক্রেটস গুলো নিয়ে, সেটা আসলে আমরা ধরে থাকি ইন এ সেন্স কোনো বড় ধরনের অপরাধ কিংবা কোনো বড় ধরনের ভুল, এবং সেই অপরাধ বা ভুলের পেছনের শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড, যেটা মানুষ এসে কেন সে ভুলটা করেছিল বা কেন সে অপরাধটা করেছিল সেটা এখানে এসে কনফেস করে, এবং আমরা তাদেরকে রেসপেক্ট করি ইন এ সেন্স যে ওই মানুষটা তার ভুলের পেছনের কারণটা আমাদেরকে বলল বলেই হয়তো বা অনেকেই আমরা সেই ভুলটা করব না কিংবা সেই অপরাধটা করব না। সিক্রেটস অনুষ্ঠানের এরিয়াটা কিন্তু তার থেকেও আরো অনেক বড়। জীবনে কিছু কিছু সিক্রেটস থাকে যেগুলো হয়তো কখনোই কাউকে বলা হয়নি বা বলা হয় না, এবং সেগুলো যদি ওপেন হয় তাহলে কখনো কখনো সোসাইটির জন্য নেগেটিভ হতে পারে, কখনো কখনো সোসাইটির জন্য পজিটিভ হতে পারে। তো আমাদের এই অনুষ্ঠানে যেসব সিক্রেটস ওপেন হয় সেটা সবসময় আমরা চিন্তা করি সোসাইটির যাতে পজিটিভ হয়, এবং এই অনুষ্ঠানে তারাই আসেন যারা মূলত অনেস্ট এবং যারা মূলত সাহসী। আমি আজকে এমন একজনকে নিয়ে এসেছি, তিনি বাংলাদেশের, শুধু বাংলাদেশের বলবো না, পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শি ইজ ওয়ান অফ দ্য পপুলার মডেল, এবং রিসেন্টলি সে অনেক ভালো ভালো কাজ করছে, এবং অবশ্যই সে অনেস্ট হার্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নইলে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক সাহসের প্রয়োজন হয়, অনেক গার্ডসের প্রয়োজন হয়, এবং তাকে বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেছে। আমার খুব প্রিয় একজন মানুষ, মডেল পিয়া। পিয়া, মোস্ট ওয়েলকাম আমাদের সাথে। Thank you so much. Thank you so much for having me here. পিয়া, আমি প্রথমেই যে প্রশ্নটা করবো আপনাকে সেটা হচ্ছে যে এইরকম একটা অনুষ্ঠানে যেখানে সাধারণত অপরাধীরা আসে, যেখানে সাধারণত মানুষ জীবনে বড় কোনো ভুল করলে তারপরে এখানে আসে, এবং আপনাকে যখন আমি ফার্স্ট টাইম ইনভাইট করেছি এরকম একটা অনুষ্ঠানের জন্য, আপনি রাজি হয়ে গেছেন। কেন রাজি হয়েছেন? আমি যখন চিন্তা করছিলাম, আমি শুধু চিন্তা করছিলাম আমি গুছিয়ে কথা বলতে পারবো কিনা, বিকজ আমি দেখেছি আপনার প্রোগ্রামে যারা আসে, আপনি তো অবশ্যই সবাই এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, আর আপনি যেটা বলছেন আমি কেন আসার জন্য রাজি হলাম, রাইট। আমার মনে হয় না আমি যেই কাজগুলো করেছি ভুল কিছু করেছি আমি বলবো না। আমার মনে হয় কি, হ্যাঁ, কিছু প্রত্যেকটা স্টেপে যে কাজগুলো করেছি ওটা না করলে আমি পরের স্টেপে যেতে পারতাম না। সো অপরাধ করেছি আমি, এরকম কিছু আমি মনে করি না। রাইট, আপনার জায়গা থেকে সেটা মনে হচ্ছে, বাট ইউ হ্যাভ সাম সিক্রেটস অফ কোর্স। না, অফ কোর্স সিক্রেটস তো কিছু আছে, প্রত্যেকের লাইফেই আছে, যেটা হয়তো বা কেউ জানে না। কিছুটা হয়তো বা আমি নিজেও উপলব্ধি করতে পারবো না, হয়তো আজকে কথা বলতে গেলে হয়তো বা আনকনসিয়াসলি বেরিয়ে যাবে অনেক কিছু। আমি তারপরেও বলবো আমি এখন পর্যন্ত যা যা করেছি, একটা না করলে, একটা ভুল বলেন বা একটা কাজ না করলে আমি আরেকটা কাজ শিখতে পারতাম না। সো আমার দিক দিয়ে 100% অনেস্ট। না, অনেস্ট, হ্যাঁ, অনেস্ট কাজের জন্য প্রত্যেকটা জায়গা থেকে, অফ কোর্স। এবং পিয়ার এই ইডিওলজিটাকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে অনেক বেশি রেসপেক্ট করি, কজ মানুষ আসলে কিছু করার জন্যই দুনিয়াতে আসে, এবং প্রত্যেকেই কিছু না কিছু পোটেনশিয়ালিটি নিয়ে আসে, এবং সেই জায়গাটি থেকে আমাদের আমরা জানেন যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট আছেন তাদের একটা টার্ম শেখানো হয় হুইচ ইজ কল্ড গেটিং থিংস ডান। আপনি দিন শেষে কি করলেন সেটাই হচ্ছে আপনি কি, সেটা কিভাবে ওই রাস্তা দিয়ে গেছেন, কতটুকু আঘাত খেয়েছেন। আপনি যদি সাকসেস না হতে পারেন, কেউ কোনোদিন আপনার সেই গল্পটা শুনবে না। সো আজকে এখানে সাকসেসফুল একজন মানুষ এখানে বসে আছে, সাকসেস লেডি আমি যাই বলি না কেন, তার জীবন গল্প এবং তার যে সিক্রেটস সবকিছুই আমরা আমাদের অনুষ্ঠানে পাবলিশ করতে চাই। তার আগে বলতে চাই, প্রিয় অনুষ্ঠানটি আপনারা যদি ইউটিউব থেকে দেখতে চান কিংবা শুনতে চান, চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং একই সাথে নোটিফিকেশন অন করে নেবেন। পিয়া, আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করি, যেটা আমরা অনেকেই হয়তো বা জানি না।
যেখান থেকে আপনার মেমোরি, একদম ফার্স্ট মেমোরি ইন ইউর লাইফ? সো আমি এক খুলনার খুব ভালো একটা জায়গা থেকে বড় হয়েছি, জি। একটা আপার মিডল ক্লাসের ফ্যামিলিতে, সেখানে সবাই শিক্ষিত, ভদ্র, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। যেরকম প্রত্যেকটা ফ্যামিলিতে হয়, আব্বা আম্মার ঝগড়া দেখেছি, আম্মা দাদির ঝগড়া দেখেছি, তারপরও দেখেছি যে তারা সবসময় আমার মা নানির থেকেও দাদির সাথে বেশি ক্লোজ। খুব মজা করতে করতে বড় হয়েছি। বাবা কি করতো? আমার বাবা ব্যবসা করে, এখন আচ্ছা। ব্যবসা করে, বাবা ভালো আছে। কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন 1 ভাই। আমার বড় বোন আছে, আমার বড় বোন ডেফ, ভালো করে কথা বলতে পারে না, শুনতে পারে না, ওকে। খুবই সুন্দরী। আমরা গেস করতে পারি। না, খুবই সুন্দরী, আমার থেকে অনেক অনেক সুন্দর। আমার ছোট ভাই আছে, ছোট ভাইও এবার এসএসসি পরীক্ষা দেবে, আমার থেকে 10 বছরের ছোট। ছোট? হ্যাঁ, আর আমার বড় বোন আমার থেকে 6-7 বছরের বড়। আমার মায়ের নিজে একটা স্কুল আছে, যারা অটিস্টিক, যারা ডেফ, কথা বলতে পারে না, তাদের জন্য সে নিজে একটা স্কুল পরিচালনা করে। বেসিক্যালি আমার বড় বোন যখন এরকম সমস্যা দিয়ে যাচ্ছিল, তখন থেকে তার উদ্যোগটা শুরু। আচ্ছা, এটা অনেক বছরের কথা। ওকে। আমার মনে আছে ছোটবেলা থেকে খুব মজা করতে করতে, মানে আমার সবকিছু নিয়ে খুব ক্রিয়েটিভ একটা কাজ করতো। ছোটবেলা আমাদের সময় ওয়াকম্যান ছিল, সো ওয়াকম্যানে করতাম কি, 30 টাকা না 25 টাকা দিয়ে খালি ক্যাসেট কিনে আমি আমার দাদির কাছে যেতাম। সবকিছু ছিল আমার দাদি প্রথমে, যে দাদি একটা ইন্টারভিউ নেবো আপনার, ইন্টারভিউ নিতাম, দাদি রেকর্ড করতাম, মনে আছে, রেকর্ড করে আবার শোনা যেত। আমার কাছে খুবই ভালো লাগতো, রেকর্ড করে আবার কথা শুনতে পারি। আমার আব্বু বিদেশ থেকে এনে দিয়েছিল ওখানে। তারপর আমার মনে আছে যখন ল্যান্ডফোন, আমার বাবা কুয়েতে থাকতো যখন ছোট ছিলাম, তো তখন দাদি কিছু বা ফুপুরা কিছু বললে বা আম্মু কিছু বললে, সব আব্বুকে বসে বসে রাত্রেবেলা আব্বা যখন ফোন দিত, তখন আব্বুকে কমপ্লেন করতাম, এটা হয়েছে, এটা হয়েছে। সকালবেলা আবার দাদি বলতো, বিকজ জয়েন্ট ফ্যামিলি তো, পাশের রুমে কি বলছে শোনা যায়, তুমি তোমার আব্বাকে আমার নামে কমপ্লেন করছো, এরকম। মানে খুব মজা করতে করতে চাইল্ডহুড আমার খুবই ভালো ছিল। আচ্ছা, অবশ্যই। তো সমস্যা বলবো না, বিপত্তি বলবো না, আমি বলবো হয়তো বা যেটাই বলেন না কেন, সমস্যা বা বিপত্তি, এটা আপনারা হয়তো বা ধরে নেবেন। রাইট। যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমার ছোট ভাই হলো। আমার এর আগে একটা বোন ছিল। জি। আমার আব্বা আমাদের 2 বোনকেই, আমার বড় বোন কথা বলতে পারে না, যেটাই হোক না কেন, বা আমি যেটাই হোক না কেন, 2 বোনকে সে খুবই, এখন পর্যন্ত খুবই ভালোবাসে সে, ছোটবেলা থেকে। বা আমার ফ্যামিলিতে আমি সেকেন্ড মেয়ে হয়েছি বলে কোনো সমস্যা ছিল না কিন্তু ওখানে। জি। তখন যখন ক্লাস 5-এ, তখন আমার ছোট ভাই যখন হলো, তখন ক্লাস 5-এর পর থেকে আস্তে আস্তে বড় স্ট্যান্ডার্ডগুলো আসা শুরু করে। তখন তো আমার মনে আছে যখন ক্লাস 6-এও আমি পড়ি, আমার ভাই তখন হয়তো বা 1 বছর, তখন আমার অনেকগুলো টিচার ছিল। একটা ছিল হচ্ছে কম্পিউটার শেখানোর জন্য, একটা ছিল ইন্টারনেট শেখানোর জন্য, একটা ছিল অ্যাবাউট ফটোশপ শেখানোর জন্য, একটা ছিল ইংলিশ স্পিকিং শেখানোর জন্য, আচ্ছা, একটা ছিল কবিতা আবৃত্তি শেখানোর জন্য। শুনতে খুব হাস্যকর লাগবে, একটা হুজুর ছিল, মানে শুনতে হাস্যকর লাগবে যে এত টিচার ছিল আমার। আর তাছাড়া তো অন্যান্য সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি এখনো যাইনি, সাবজেক্ট ওয়াইজ তো টিচার ছিল, কোচিং সেন্টার ছিল, সারাদিন আমি খুব বিজি থাকতাম পড়ালেখা নিয়ে, এগুলো নিয়ে, অ্যাক্টিভিটি নিয়ে। তো যখন ক্লাস 8-এ আমি উঠি, তখনও বুঝতে পারি যে কিছু সমস্যা, না আমি বলবো কি 8 থেকেও ঠিক আছে, বিকজ 8 পর্যন্ত আমি হয়তো বা বুঝতামও না যে আমাকে নেগলেক্ট করা হচ্ছে বা ইগনোর করা হচ্ছে, এই ব্যাপারটাও আমি তখন থেকে বুঝতাম না। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার মনে হয় তখন থেকে ইয়াস, আমার আব্বুর একটা ইয়ে হচ্ছে কি, আচ্ছা আমি প্রথমে বলে নিচ্ছি, 2 ঘন্টার জন্য আমি ভুলে যেতে চাই আমি কি নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো আমি আমার আশেপাশে কি আছে। তো আমার আব্বুর একটা ব্যাপার হচ্ছে কি, সে খুব গালিগালাজ করে, মনে করেন কিছু হলেই গালি দেবে, সবাইকে গালি দেবে। মনে করেন এটা আমাদের ফ্যামিলির একটা ট্র্যাডিশন, আদর করেও একটা গালি দিয়ে কথা বলবে, এরকম একটা কথা, যে আদর করেও সে গালি ছাড়া কথা বলতে পারে না। আমার চাচারাও আছে এরকম, কিছু কিছু, সবাই না, বাট কিছু কিছু আদর করে হলেও গালি দিয়ে কথা বলবে। আমি আমার মায়ের মতো একটু, যে না খুব সেলফ রেসপেক্টটা খুব বেশি, যে না তুমি আদর করে হলো, ভালো করে হলো, তুমি কেন গালি দিয়ে কথা বলবে আমার সাথে, এরকম ছিলাম আমি। তো যখন ক্লাস 9-এ উঠি, যখন দেখছি যে আব্বু গালি দিয়ে কথা বলছে, এটা বলছে, আমার না আস্তে আস্তে খুব আমার খুব লাগছে, না আমাকে কেন গালিটা দিল, আমাকে কেন একটা গালি দিয়ে কথা বলবে। আমি নিতে পারতাম না আস্তে আস্তে, কিন্তু আব্বুর উপর কথাও বলতে পারবো না, এরকম। আমি বলবো না আমি যে খুবই ভদ্র বা খুবই ভয় পাই এরকম একটা বাচ্চা ছিলাম, একেবারেই না। আমার কিছু হলেই আমি যখনই কোনো কিছু পছন্দ করতাম না, সেটা দাদা, চাচি, ফুপু, চাচা, যেই হোক না কেন, আমি সরাসরি মুখের উপর বলতাম যে না, আমি আই ডোন্ট লাইক ইট। আমি এরকমই ছিলাম। ক্লাস 9-এ যখন পড়ি, একটা সময় আমি কোচিংয়ে যাওয়া শুরু করলাম, একটা ছেলেকে খুব ভালো লাগতো তখন। কোচিংয়ে আমার বাসার নিচেরটাতে কোচিং সেন্টার ছিল। তো 9-এ উঠে দেখলাম কি, একবার প্রেম কাহিনী দিয়ে শুরু করলাম। আমি একটা রিক্সা নিয়ে যাচ্ছি, আমার পাশে আমার 2টা ফ্রেন্ড বসা, যেতে যেতে দেখলাম কি, একটা সুন্দর একটা ছেলে, খুবই ফর্সা, একটু সুন্দর টাইপের, একটা জন আব্রাহাম টাইপের একটা হেয়ার কাট নিয়ে সে যাচ্ছে, সেও একটা রিক্সায় যাচ্ছে। তো আমি একটু
হয় না ফ্রেন্ডরা ছোটবেলা থেকে অনেক কিছু নিয়ে গল্প করে, আমি অত কিছু নিয়ে গল্প করতে পারতাম না, আমার একটু সায় সায় লাগতো। তো আমার ফ্রেন্ডরা বললো কি যে ওই ছেলেটা পিছ রিক্সা নিয়ে চলে। আমি বললাম কি একটা ছেলেকে আমরা ফলো করবো, যা কিরকম লাগে না দেখতে? বলে কি না কিছু হবে না। তো ছেলেটা দেখছে যে ছেলেটাকে ফলো করছে, ছেলেরা করলো কি একটা কাগজ ছুঁড়ে মারলো। আমার ফ্রেন্ডরা ওই কাগজটা উঠাবে, না একটা ছেলে একটা রিক্সা দিয়ে যাচ্ছে, চলন্ত রিক্সা থেকে একটা কাগজ ছুঁড়ে মারছে, আমরা একটা মেয়ে হয়ে উঠাতে যাবো, মেয়ে হয়ে না মানে একটা কেন আমি একটা কাগজ উঠাতে যাবো, একটা ছেলে ভদ্রতারও তো একটা ব্যাপার আছে, সে নিতে পারতো। তো না ওরা যে উঠালো, দেখলাম ছেলেটার ফোন নাম্বার দিয়েছে। তো আমার দুইটা ফ্রেন্ডই তাকে যে কল দিল, তখনও আমার হাতে মোবাইল ফোন আসেনি, আমার মোবাইল ফোন এসেছিল তারও কিছুদিন পরে, ক্লাস 9-এ। আমার ফ্রেন্ডগুলো বাইরে থেকে তাকে বাইরে, তখন কিন্তু অনেক ল্যান্ডলাইনে ফোন দেওয়া যেত বাইরে থেকে, বা ফোন থেকে ফোন দেওয়া যেত। ফোন দিল ছেলেটাকে, তো ছেলেটা বললো ঘুরায় ফিরায় আমার কথায় আসতেছে, তো তোমাদের লম্বা মেয়েটা ছিল, ওকে দাও, ওকে ফোনটা দাও। এখন আমি তো কথা বলতে পারবো না, কথা বলতে ভয় লাগে, একটা ছেলের সাথে কথা বলবো কেমন লাগবে শুনতে। তো ছেলেটা একটা সময় আমি যে ফোন 3 বা 4 দিনের দিন আমি ফোনে কথা বললাম, হ্যালো বললাম, হ্যালো শুনে আমার মনে হলো কি আমার দাদার মতো ভয়েস, ভয়ে আমি ফোনটা রেখে দিয়েছি। তো আমার ফ্রেন্ডরা বলে কি যে তুমি এত বোকা কেন, তো ভীতু কেন? আমি বললাম কি না। পরে এরকম করতে করতে আমি বললাম কি যে আপনার সাথে আমি ফোনে কথা বলতে পারবো না, ওকে বলো আমি ফোনে কথা বলতে পারবো না। আপনি করে বলতে, আমার থেকে 1 বছর বড় ছিল। আমি বললাম কি যে ওনাকে আমার ইমেল অ্যাড্রেসটা দাও, ইমেলে কথা বলবো। তখন থেকে আমরা ইমেল অ্যাড্রেসে কথা বলা স্টার্ট করলাম, 2-3 মাস ইমেলে কথা বললাম। কথা বলার পরে মডার্ন প্রেম যেটাকে বলা চলে, একবারে স্টার্টই হয়েছে ইমেইলে। আমরা শুনি যেটা চিঠি দিয়ে হয়, ফোনে হয়, বাট দে স্টার্টেড বাই ইমেইল। ওকে, হ্যাঁ। আর 2005-06 দিকে কিন্তু ইমেল বা কম্পিউটার এত পপুলার ছিল না খুলনার মতো জায়গায়। তো আচ্ছা, এখানে আমি বলে রাখি একটু যে তখন কিন্তু আমার বাসায় পার্সোনাল কম্পিউটার ছিল, তখন কিন্তু আমার বাসায় ইমেল ছিল, তখন ব্রডব্যান্ড লাইনের সাথে কিন্তু কানেক্টেড ছিল। তো আমার আব্বা আমাকে সবকিছু দিয়েছিল, আমি যা যা চেতাম বা বলার আগেই সে, তখন হয়তো ইমেল বুঝতামও না, আমার আব্বা বলছি না তুমি এটা নিয়ে নাও, এটা মডার্ন ফ্যাসিলিটি, তুমি শেখো, ফ্যাক্সও নাও, ফ্যাক্স মেশিনও নাও। ফ্যাক্স মেশিন দিয়ে আমি কি করবো? তো সে যেত যা যা ভালো জিনিস আছে সব আমার মেয়ে শিখবে। আচ্ছা, এরকম। নাহলে আমি আপনাকে যেটা বললাম যে অ্যাবোট ফটোশপের জন্য সে আমার একটা টিচার রেখে দিয়েছিল আমাকে শেখানোর জন্য। যাই হোক, ছেলেটার সাথে কথা বললাম ইমেলে, কথা বলতে বলতে মাঝে মাঝে হয় না প্রেম, নতুন নতুন প্রেম করলে তোমার সাথে একটু ফোনে কথা বলবো, মানে দেখা করো তো দূরে থাকো, সাহসটাই ছিল না, ফোনে কথা বলবো। ফোনে তো ল্যান্ডলাইন, তো ফোন দিত। বাই সামহাউ কিছুদিন পরে তারা ধরলো যে পিয়া একটা ছেলের সাথে ফোনে কথা বলে। আমি তো খুবই ভয় পেতাম যে না আমি ফোনে কথা বলছি না, কেউ না। এবং আমার বাসায় অনেক অনেক উল্টাপাল্টা ফোনও আসতো, যেটা হয় একটা মফস্বলের একটা মোটামুটি সুন্দর মেয়ে থাকলে অনেকে ফোনে ফোন দিত, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি ওই ছেলের সাথে কথা বলতাম, আর কারোর সাথে কিন্তু কথা বলতাম না, কিন্তু বাসায় অনেক ফোন আসতো। একটা সময় যখন এটা নিয়ে এত মাত্রায় বেড়ে গেল, আমি কিন্তু তখন পর্যন্ত শুধু ফোনে কথা বলতাম, যে আমার পুরো ফ্যামিলির মধ্যে ছড়াই গেল যে পিয়া ছেলেদের সাথে ফোনে কথা বলে, এরকম এরকম। আমার আব্বা আম্মার কানে দিতে লাগলো সবাই কথা। যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছোট একটা তিলকে তাল বানানো খুবই কমন ইস্যু ছিল তখন। মজাও পায় অনেকে, মজা পাই, আসলে মজাই পাই এটা, যে হয় না আরেকটা ফ্যামিলিকে একটু ডাউন করে দেখানো, পচানো যেটাই বলি না কেন আমরা। আব্বাকে এসে বলা স্টার্ট করলো, আব্বু তো খেপে যাচ্ছে। এখন আব্বুর সাথে আমার খুবই ভালোবাসার সম্পর্ক ছিল, যেখানে অত ওপেন আমি বলবো না, যেখানে মনে করেন সবকিছু শেয়ার করা যায়, একেবারে ছিল না। এটা আমার মার সাথে করতে পারতাম। একটা সময় যে আমি আমার মাকে বললাম আম্মু আমি একটা ছেলেকে পছন্দ করি, বিকজ আমার আম্মার সাথে আমি সবকিছু শেয়ার করতাম, এখন পর্যন্ত করি সবকিছু মানে সবকিছু। আমি যখন বললাম, আমার আম্মা আমার পুরো কথাটা শুনে আমাকে বললো কি যে দেখো তুমি এখন অনেক ছোট, সবাইকে বোঝানোর চেষ্টা করলো যেভাবে নর্মালি বাবা মারা বোঝায় যে এটা এখন না, আমরা পরে দেখবো, তুমি ভালো করে এখন পড়াশোনায় মনোযোগ দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু সবাই যে আমার সাথে এরকম করছে, আমার চাচা ফুপুরা আব্বুরা, আমি কিন্তু এটা নিতে পারতেছি না, বিকজ আমার তখন পড়ার অনেক টেনশনও থাকছিল, প্রি টেস্ট, আমি সায়েন্স থেকে পড়তাম, সবচেয়ে ভালো স্কুলে পড়তাম, তো এই ব্যাপারগুলো নিতে পারতাম না। আম্মু বলে কি তুমি কান দিও না, তুমি পড়ো শুধু। আমি চুপ করে থাকলাম, আচ্ছা ঠিক আছে। পরে দেখলাম কি এই ব্যাপারটা না বেড়ে যায়। আমি কিন্তু কথা থামাইনি, জাস্ট বিকজ আমার চাচা ফুপুরা বলেছে তুমি একটা ছেলের সাথে কথা বলতে পারবা না, তাই বলে আমি কথা থামাই দেবো? হতেই পারে না। এটা আমি কেন বলছি, মানে আমি বলছি কি যে আমি একটা জিনিস যতক্ষণ না পর্যন্ত আমি নিজে চিন্তা করবো জিনিসটা রং, আমি ততক্ষণ না পর্যন্ত ওটা ছাড়ি না। বাই নেচার ইউ আর লাইক দ্যাট? বাই নেচার আই এম লাইক দিস। আমি আমার কথা যারা শুনছেন তারা শুনতে শুনতে বুঝতে পারবেন যে আমি এরকমই। আমি কিছুটা গেস করেছিলাম, মানে আই গেস, মানে হয় না ফেস দেখে। আমি এত লাইফের স্টোরি শুনেছি মানুষের জীবনে, মানে 400-500 তো অনেক হয়েছে, 4-5 হাজার শুনেছি। তো এখন এরকম হয় যে একটা মানুষের ফেস দেখলে বুঝতে পারি তার লাইফের স্টোরি কি হতে পারে। তো সামহাউ আই গেস অ্যাবাউট ইউ যে ওকে উনি একটু হলেও স্বাধীন চেতা মানুষ,
হ্যাঁ, এবং অফকোর্স যেই প্রফেশনে উনি আছেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বা যাই বলি না কেন, এরকম স্বাধীন চেতনা হলে এই জায়গাটায় সাকসেস করাটা খুব ডিফিকাল্ট। সো ইন দ্যাট সেন্সে তারা হচ্ছেন চেঞ্জ মেকার। আমি যেটা ওনার সঙ্গে ফোনেও কনভারসেশন করছিলাম যে ওনারা হচ্ছেন চেঞ্জ মেকার, ওনারা একটা জনরা ক্রিয়েট করছেন, হয়তো পরের জেনারেশনে যারা আসবে তাদের জন্য কাজ করাটা অনেক বেশি ইজি হবে। সে আপনি যে প্রসঙ্গে ছিলেন যে আপনি কথা বলা থামাননি। হ্যাঁ, কথা বলা আমি থামাইনি। তো একটা সময়, আচ্ছা ছেলেটার কথা কিন্তু আমি এর আগেও বলেছি, বিকজ ছেলেটার নাম ছিল মিমো। ওকে। তো সেটার পুরো নাম ছিল সাদ্দাম হোসেন মিমো। তখন আবার সাদ্দাম হোসেনের যুদ্ধ চলতেছে, আমার ফুপুরা বলে সাদ্দাম একটা ছেলের নাম হতে পারে, তুমি সেই ছেলের সাথে তুমি ফোনে কথা বলো, তোমার সাদ্দাম তখন অনেক পপুলার বাংলাদেশে, ভেরি পপুলার। তো এরকম করে কথা বলতো। তো আমি বলতাম কি যে আমি চুপ করে থাকতাম, কথা বলতে পারতাম। তো আমি মানে আমার খুব বেশি রেগে গেলে আমি খুব টস করে চোখ থেকে আমার পানি পড়তো, বাট আমি বেশি রেগে গেলে কথা বলতে পারতাম। ঠিক আছে, সাদ্দামের সাথে পিয়ার কি হয়েছে সেটা আমরা জানবো 2 মিনিটের একটা বিরতি নেবার পরে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস অন 90.4 FM উইথ মি আরজি কিবরিয়া। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961190904। পিয়াকে দেখতে এবং এই অনুষ্ঠানটি পুরোপুরি ডাউনলোড করতে আপনি চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং একই সাথে নোটিফিকেশনটা অন করে নেবেন। ওকে, ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সিক্রেটস এবং জীবন গল্প, যে দুটো অনুষ্ঠান ঢাকা এফএম-এ আবার প্রচারিত হচ্ছে, এই দুটো অনুষ্ঠান নিয়ে এবারের বইমেলায় আসছে ওয়ান অফ দ্য বিগেস্ট, আমি বলবো যে কন্ট্রিবিউশন ফ্রম ঢাকা এফএম, সেটা হলো আমার এই বইটি আসছে আরজি কিবরিয়ার সিক্রেটস এবং জীবন গল্প। এবং এই প্রথম, আমি যতদূর জানি, যদি ভুল না করে থাকি, কোন রেডিও স্টেশন দুটো সাকসেসফুল অনুষ্ঠানের কন্টেন্ট এক করে একটা বই করেছে এবং খুবই সহজলভ্য, কারণ আমরা সারা বাংলাদেশের কথা মাথায় রেখেছি। এই দুটো অনুষ্ঠানের এখন পর্যন্ত প্রচারিত সবচাইতে ভালো রেসপন্স পাওয়া গল্পগুলো নিয়ে আমাদের এই বইটি বাজারে আসছে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। এই বইটি আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারেন। যেহেতু পুরো বাংলাদেশ জুড়েই ঢাকা এফএম শোনা যায়, আমরা পুরো বাংলাদেশের কথা মাথায় রেখেই সুবিধাটা আপনাকে দিচ্ছি। ঘরে বসে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বইয়ের মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা। ওকে, আমি আবারও বলছি, আপনি যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন এই নাম্বারে 0963871771। আবারও বলছি 0963871771। আর একবার বলছি 09638771771। নাম্বার যদি লিখতে না পারেন, টেনশন করার কোনো কারণ নেই, একটু পরে আমি আবারও এন্ডোর্স করছি। ওকে, ফিরে আসছি 2 মিনিট পর। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4-এ। আর আজকে আমার গেস্ট হচ্ছে সে সুপার পপুলার মডেল, শুধুমাত্র বাংলাদেশে নয়, পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সে অনেক বড় একটা রোল প্লে করার চেষ্টা করছে এবং বাংলাদেশে যেসব মডেল ইন্টারন্যাশনালি অনেক বেশি নাম করেছে তাদের মধ্যে অন্যতম। এবং সে সুপার পপুলার রাইট নাও। মডেল পিয়া, অনেককেই চিনবেন, রিসেন্টলি বিপিএল করে সাধারণ মানুষের অনেক বেশি দৃষ্টিগোচর হয়েছে। সো মডেল পিয়া রয়েছেন আজকে তার সিক্রেটস নিয়ে। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও যাচ্ছি। তো একটা সময় যখন আমি দেখলাম যে তারপরেও আমি কথা একটু কমিয়ে দিয়েছিলাম বলতে কি, দিনে যদি আমি 2-3 বার ফোনে কথা বলতাম বা 2 বার কথা বলতাম, হয়তো বা তখন 2 দিনে 1 বার কথা বলতাম। কিন্তু কোনো মতেই দেখলাম কি আমার ফ্যামিলি থেকে জিনিসটা কমছে না, বেড়েই যাচ্ছে।
প্রত্যেকে কথা, এবং প্রত্যেকে না আস্তে আস্তে আমার সাথে কথা কমানো স্টার্ট করলো এবং খুব বাজেভাবে কথা বলতো। যখনই কথা বলতে খুব বাজেভাবে কথা বলতো, মানে আমার জয়েন্ট ফ্যামিলির যারা যারা ছিল। আমি যখন দেখলাম কি অতি মাত্রায় আমার উপরে মানসিক মেন্টাল টর্চারটা বেড়ে যাচ্ছে, আমি হয়তো টিভি দেখতে যাচ্ছি, ঠাস করে হয়তো আমার একটা ফুপু একটা উল্টাপাল্টা কথা বলে দিল, ঠাস করে হয়তো আমার বাবা একটা আমাকে গালি দিয়ে বসলো। আমি নিতে পারছিলাম না জিনিসটা, যে মনে হচ্ছিল কি বাসার বাইরে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো থাকি। আমি কোচিং সেন্টার স্কুলে আরো বেশিক্ষণ টাইম থাকা স্টার্ট করলাম। একটা সময় যে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমার ফোনে কথা বলে এত সমস্যা, আমি ওদেরকে দেখা করবো, কি করবো আমার সাথে। তো আস্তে আস্তে দেখা করা স্টার্ট করলাম। ছেলেটাও খুশি, দেখা করছে মেয়ে, এতদিন তো দেখাও করতো না। ও দেখা করলাম, এটা কিন্তু আফটার 9 মাস পর আমি প্রায় দেখা করেছি। তখন আমার হাতে নতুন ফোনও চলে আসছে, মোবাইল ফোনও পেয়েছি, দেখা করাও ইজি ছিল, 7 টাকা করে পার মিনিট ছিল, কথা বলার চাপ ছিল। মোবাইল ফোন শেখানোর জন্য কোনো টিউটর ছিল না তো? ও না, মোবাইল ফোন শেখানোর জন্য কোনো টিচার ছিল না, বিকজ আমার শেখানোর জন্য বাসায় টিউটর ছিল। সো মোবাইল ফোন শেখার জন্য থাকলেও থাকতে পারে না। আমি আপনাকে বলি, আমরা এখনকার যারা বাচ্চারা তারা কিন্তু উঠেই সবকিছু আইফোন পাচ্ছে, আইপ্যাড পাচ্ছে, ল্যাপটপ পাচ্ছে। আমাদের ওই সময় আমার আব্বা আম্মাই জানতো না ল্যাপটপ বা কম্পিউটার কিভাবে ইউজ করতে হয়, টিচার ছাড়া কোনো ওয়ে ছিল না। তো যেটাতে ছিলাম যে তখন দেখা করা সেলফোন হাতে পেলাম, সেলফোন হাতে পেলাম, ছেলেটার সাথে দেখা করা স্টার্ট করলাম। আর আমার একটা কথা ছিল, ছেলেটা হচ্ছে কি যে আমরা রিক্সায় ঘুরতাম, তো রিক্সায় ঘুরলে আমাকে বলতে কি তুমি হুট উঠায় ঘুরো, বিকজ হুট উঠায় ঘুরলে কেউ দেখবে না। শুধু কি তাই? হ্যাঁ শোনেন, আমি বলছি, আমি যেহেতু সিক্রেটে কথা বলতে আসছি, আমি কোনো কিছু রেখে দেখে বলবো না। Exactly. That's why I like her. Yes, I mean she's really desperate lady. Okay. So আমাকে বললো কি যে হুট উঠায় চললে কেউ দেখবে না। আমি হ্যাঁ সেটা ঠিক কথা, বিকজ আমার ফ্যামিলি দেখলে আরো ঝামেলা করবো। হুট উঠায় তুললে দেখি গায়ে হাত দেয়, কোমরে হাত দেয়, গায়ে হাত দেয়, খুব বিরক্তি করতো। কথা বলছি গায়ে হাত দিয়ে দিই কি, মানে গায়ে হাত দেয়া। আমি এইটা পর্যন্ত বলি, তখন পর্যন্ত ক্লাস 9-10 পর্যন্ত আমি যেটা বলছিলাম যে আমার ফ্রেন্ডদের সাথে আমি একটু শাই ছিলাম, হয় না ছেলেদের ব্যাপারে নিয়ে কথা বলা অনেক মেয়ের সাথে that kind of relationship between man and women. হ্যাঁ আমি জানতাম না ক্লাস 10 পর্যন্ত। Exactly. সো গায়ে হাত দিয়ে আমি খুব অপছন্দ করা শুরু করলাম। তখন আমি বললাম কি না, হুট নামাই ঘুরবো। হুট নামায় যখন ঘোরা স্টার্ট করলাম, পুরা খুলনা শহর জেনে গেল যে পিয়া একটা ছেলের সাথে রাস্তায় রাস্তায় ঘোরে। ওকে। হ্যাঁ, এবং যখন এই কথাটা আসলো তখন কথাগুলো অনেক নেগেটিভ ভাবে আসা শুরু করলো, যে পিয়া তো ছেলেদের সাথেই ঘোরে, পিয়া এই ছেলেকে, তখন কিছু ছেলেরা যারা আমার সাথে খুব লাইন মারতো, কিছু করতে পারেনি, পিয়া তো আমাকে এটা গিফট করছে, ওটা গিফট করছে, এগুলো রিউমার ছড়ানো স্টার্ট করলো। হয় না, আর দেখবেন কি আমি মাঝে মাঝে ফতুয়া প্যান্ট পরে ঘুরতাম, তো একটা ফতুয়া একটা খুলনায় একটা মেয়ে পরে ঘুরে বেড়াচ্ছে, এইটাই অনেক বড় ইস্যু ছিল। সালোয়ার কামিজই বেশি পড়তাম, তো তখন আব্বু আম্মুর কানে আরো বেশি আসা শুরু করলো। আমার আম্মা কিন্তু আমাকে সবসময় বোঝাতো যে জানে এই মেয়েকে উল্টাপাল্টা করলে কিছু হবে না, বিকজ আমাকে মনে রিড করতে পারতো আমার আম্মা। কিন্তু আমার আব্বু খুব বাজে বিহেভ করে, আরো বিহেভিয়ার বাজে দিকে চলে গেল। আমি এখন পর্যন্ত মাঝে মাঝে চিন্তা করি বিহেভিয়ারটা বাজে যাওয়ার কারণ আসলেই কি ছিল, আমার ভাই হওয়ার কারণ নাকি আমার বয়ফ্রেন্ড ছিল এইটা কারণে। আমি এখন পর্যন্ত এটা রিলেট করতে পারি না কোন কারণে হলো। কিন্তু আমার মনে হয় কি বোথ কম্বিনেশন। হয়তো আমার আব্বা ভেবেছিল মেয়ে হাত থেকে চলে যাচ্ছে, আমার ছেলে তো আছেই, বড় মেয়েটা এরকম ছোট মেয়ের কথা শুনতেছে না, কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে তো আছে। তো কিছু হলে আমার আব্বা তখন বলতো মেয়ে মানে লস আইটেম। আপনার সামনে? হ্যাঁ, অফকোর্স আমার সামনে। মেয়ে মানে লস আইটেম, সেই কারণে তো বলি পড়ালেখা করলে করো, না করলে না করো, আমার কোনো যায় আসে না। আমার মনে আছে আমার আম্মা আমার দিকে তাকায় থাকতো, যে সে খুব কষ্ট পেত যখন বলতো মেয়ে মানে লস আইটেম। তো আমারও খুব খারাপ লাগতো যে মেয়ে মানে লস আইটেম, সে এই কথাটা কেন সে বড় আস করবে। এটা হচ্ছে কি কিন্তু সেলফ রেসপেক্টের একটা জায়গা, যে যখন সে বললো যে মেয়ে মানে লস আইটেম, শুধু এটা না, আমি হয়তো কিছু গালি আনতে পারবো না বা বলতে পারবো না, এখানে আরো কিছু বাজে বাজে কথা স্টার্ট শুরু করলো। যখন সে শুনলো যে আমি এই ছেলেটার সাথে ঘুরি, রিক্সা ঘুরি, এটা তখন সে একটা টাইমে আমাকে বললো কি, আরো খুব বাজে একটা কথা বলেছে, যে এরকম কথা একটা, যে এত বড় হয়ে গেছো, কালকে একজনের সাথে থাকলে পরশুদিন তোমার একটা বাচ্চা হবে, বাট তুমি এখনো বোঝো না, এরকম খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজে সে আমার সাথে কথা বলা স্টার্ট করলো। ওকে, এর মধ্যে আমার আরো কিছু ফেজ যাচ্ছে, বিকজ আমি এসএসসি পরীক্ষার জন্য নিজের প্রিপারেশন নেওয়া লাগছিল। বাবা মা এদিক দিয়ে বাজে বাজে কথা বলা স্টার্ট করলো, মা বলবো না আমার। তার মধ্যে এই ছেলে যার সাথে আমি প্রেম করতাম, বা যেটাই বলেন না কেন, ইনফ্যাচুয়েশন, লাভ, হোয়াট এভার ইউ সে, সেই ছেলে আমি খুব
খুব রিজার্ভ ধরনের একটা গার্লফ্রেন্ড ছিলাম, যে না তুমি এই মেয়ের সাথে দেখা করতে পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আমার মনে হয় কি আমি যেটা শিখেছি, যেটা দেখেছি, পজিটিভ ছিলাম অনেক বেশি, সেটা অ্যাপ্লাই করতাম। তো আমার বয়ফ্রেন্ডও এরকম ছিল, তুমি এটা করতে পারবে না। আমার ছেলে ফ্রেন্ড ছিলও না, সো বলার কোনো রিজন ছিল না। তখন সেই ছেলে আমাকে একটা সময় এসে বললো যে তাকে তার কোন বিদেশ থেকে একটা কাজিন এসে বলছে এই মেয়ে তো কিছু করতে পারবে না, এত শুকনো একটা মেয়ে কিছু করতে পারবে না। ওকে, কোট অ্যান্ড কোট, সরি টু সে। ওকে, তো যাই হোক, সে বললো এই মেয়ে তো কিছু করতে পারবে না। তার মানে সে মিন করছিল এরকম যে এই মেয়েটার সাথে যদি কখনো বলি যে সেক্স করবো, এই মেয়েটা কখনো তো রাজি হবেই না, বা এই মেয়েটা, সে আমাকে হয়তো, আমার মনে নাই ভালো করে, বাট সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল। ওকে, আমি যেহেতু জানতাম না ব্যাপারটা কি, সো আমি বুঝিও নি সে কি বোঝার, কিন্তু আমি এইটুকু বুঝছিলাম ছেলে মেয়েদের মধ্যে কোনো একটা রিলেশনশিপ হয়, এরকম কিছু একটা হয়, আমি জানি না। তো আমার জন্য খুবই টাফ ছিল বোঝা যে কি বোঝানো চাচ্ছে। সো আমি ছেলেরা যখন আমাকে বললো যে আমার একটা কাজিন এসে বলেছে যে তুমি এই মেয়ে তো কখনো কিছু করতে পারবে না, আমি বললাম কি না, কেন করতে পারবো না, আই ক্যান ডু এভরিথিং। বলি না তুমি তো জানোই না কি করে, তুমি আর তুমি জানতে চাও না, আমি বললেও তুমি বোঝার চেষ্টা করো না, রাইট। সো আমি বললাম কি যে না আমি করতে পারবো। তো তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমার মনে আছে আমার এসএসসি পরীক্ষার সময়, তখন সে আমাকে পরীক্ষার একদিন আগে, সো মাঝখানে মানে একটা পরীক্ষা দিয়ে আসছি, পরে একদিন গ্যাপ রেখে একটা পরীক্ষা, সে আমাকে এত মেন্টাল টর্চার করতে শুরু করলো, বলকি না তাহলে তুমি আমাকে দেখাও তুমি কিভাবে করবা। সো এনিওয়েজ আমাকে বললো কোথায় যাবা, আমি বললাম আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন বলেন। আমার বললো কি কোন ফ্রেন্ডের বাসায়। কিন্তু আমি ততদিনে এইটা বুঝেছি যে বিভিন্ন, তখন দেখবেন কি খুব ছবি বা এমএমএস করে ছড়া দিত, ওই টাইমটাতে খুব বেশি হতো। 10-12 বছর আগের কথা, দেখবেন কি মফস্বলে দেখবেন কি সব জায়গায় ভাইরাল হয়ে যেত ভিডিও বা এরকম। তা আমি শুনতাম যে কোন ফ্রেন্ডের বাসায় যাওয়া উচিত নয়, আমি এটা জানতাম যে কোন ফ্রেন্ডের বাসায় গেলে খারাপ হবে, ব্ল্যাকমেইল করতে পারে বা অন্য কোনো কিছু, ব্ল্যাকমেইল করতে পারে, অনেক কিছু করতে পারে, ক্যামেরা বসাতে পারে, মানে যেভাবে আসে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন, তখন সে আমাকে আমি আপনি করে বলতাম। আচ্ছা আচ্ছা। তো সে আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডের বাসায়, না ফ্রেন্ডের বাসায় যাবো না। বললো কোথায় যাবা তুমি, আমি যখন হোটেলে যাই কোনো, বলে কি তুমি হোটেলে যাবা, মানে খুলনায় একটা হোটেলে যাওয়া কিন্তু খুবই দুঃসাহসের ব্যাপার, তার থেকে সবাই চেনে না, ছোট সবাই চেনে, তো তার থেকে খুব ইজি আপনি যদি কোন ফ্রেন্ডের বাসায় যান। আমি গিয়েছি প্রথম দিন বুঝিনি কি করেছি না করেছি, কিছুই বুঝিনি, বুঝলাম সেই দিন মনে হয় প্রথম বুঝলাম। বোঝার পরে এবং এখানে আমি আসি, আজকে কি আপনি বলবেন, আপনি অনেকে হয়তো বা বলতে পারেন মেয়েটা ভুল করেছে, আমি তো বলবো না আমি ভুল করেছি। আমার একটা ছেলেকে পছন্দ করতাম, ছেলেটা বলেছে হ্যাঁ হয়তোবা 2 দিন আগে করেছি, হয়তোবা আমি 2 দিন পরে করতাম, এটা আমি ভুল বলবো না। হয়তোবা সেই ছেলের সাথে আমার রিলেশনশিপ থাকেনি কেন এটা আমি পরে বলবো, বাট আমি মনে করি না এটা আমি কোনো ভুল করেছি। এইটা আমার চলতে যে বা নেক্সট স্টেপের জন্য আমার মনে হচ্ছে ওই সময়ের জন্য ওটা ঠিক ডিসিশন ছিল। ইউ টেক ইট জাস্ট অ্যাজ এক্সপেরিয়েন্স অফ ইওর লাইফ। অবশ্যই, মানে আমার মনে হয় কি ওই টাইমটাতে আমার যেটা রাইট ডিসিশন মনে হচ্ছিল আমি সেটা করেছি। ফার্স্ট অফ অল পিয়া, আমরা কাউকে জাজ করি না, বাট আপনি যদি সোসাইটি জায়গা থেকে বিষয়টাকে চিন্তা করেন তাহলে আপনি জানেন যে আমাদের সোসাইটি বিষয়টাকে কিভাবে দেখে, এবং সেই জায়গাটি থেকে আপনি সেটা ব্যক্তিগতভাবে রিসিভ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে আপনি আপনার মতো করে জাজ করতে পারেন 100%, বাট এটা আপনার জীবনের ঘটনা। ফার্স্ট অফ অল আপনাকে এটা মূল্যায়ন করতে হবে। সো আপনি যদি মনে করেন যে ওকে ইট ওয়াজ লাইক দিস, এটা আমার ফল্ট, দেন ইট ফল্ট। আপনি যদি মনে করেন না এটা আমার ফল্ট ছিল, এটা আমি একটা এক্সপিরিয়েন্স নিয়েছি, I'm 100% agree with this, যে ওকে আপনার এটা এক্সপিরিয়েন্স, ফাইন, এটা এক্সপিরিয়েন্স। এবং বাই দ্য ওয়ে হোটেলের টাকাটা কিন্তু আমি দিয়েছিলাম, হোটেলের রেন্টটা। সো আমি ছিলাম এরকম একটা মেয়ে, আমি এখন পর্যন্ত এরকম, যেটা চিন্তা করি যেটা ঠিক, কিন্তু হ্যাঁ ওই টাইমটাতে আমি ঠিক বেঠিক চিন্তা করিনি, ওই টাইমটাতে ছেলেটা আমাকে বলেছিল তুমি করতে পারবা না। সো আমার জন্য এটা খুব বড় ব্যাপার ছিল, কেউ আমাকে হ্যাঁ কোনো কিছু যদি বলে তুমি করতে পারবা না, আমি কেন করতে পারবো না, এবং ছেলেটাকে আমি পছন্দও করতাম তখন। ওকে, তখন যাই হোক, সো আর শুধু সেটা না, তখন আমার মাথার মধ্যে অনেক মেন্টাল প্রেশার কাজ করছিল। হয়তো বা এই টাইমটাতে আমার বাবা মা বা আমার পুরো ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট দিত, আরো ভালোভাবে বোঝাতো, যেটা আমার মা তার জায়গা থেকে অনেকখানি ট্রাই করেছে, বিকজ সেও অনেক প্রেশারে থাকতো, আমার ফ্যামিলি তাকে আমার জন্য অনেক কথা শোনাতো যে তোমার মেয়ে কথা শুনে না, তুমি কিছু বলো না, এরকম। আমি কিন্তু তাহলে ওই স্টেপটা নিতাম না। কেন আমি বলি, কারণ আমাকে যখন আমার বাবা মা ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, আমার পড়ালেখা, ছেলেটা মেন্টাল প্রেশার সবকিছু একদিক দিয়ে করছে, কভার আপ করে রাখছে, সেই টাইমটাতে যাদের সাথে আমি সবচেয়ে বেশি টাইম কাটাই, আমার ফ্যামিলি, তারা যদি আমাকে সাপোর্ট দিত, আমি কিন্তু কোনো খারাপ কাজ করতে পারতাম। ট্রু, আই এগ্রি। আমি খারাপ কাজ এই সেন্সে বলছি,
জিনিসটা আরো খারাপ দিকে যেতে পারতো। আমি Right. প্রেগনেন্ট হয়ে যেতে পারতাম, আমার একটা MMS বেরোতে পারতো, একটা ভিডিও বেরোতে পারতো, অনেক কিছু Right. বেরোতে Right. পারতো। Right. আর আমি যদি আজকে এই সময় এখানে এসে না বসতাম, আজকে পিয়া হিসাবে কথাটা বলতে পারতাম না। পারতেন না। এবং আমি আপনাদের যারা শুনছেন আমি তাদেরকে বলি, আমি ম্যারিড, আমার জামাই কিন্তু জানে আমার বয়ফ্রেন্ডের কথা, Okay. এবং সে সবকিছুই জানে, বিকজ আমি বিয়ের আগে কিন্তু সবকিছু তাকে বলেছি ফাইন। যে এটা আমি লাইফে আমি করেছি, ওকে। whether you accept it or not, আমি করেছি, এখন কিছু করার তো আমার নাই। রাইট। তো ও বুঝেছে। তো যাই হোক, আমি তখন আমার এসএসসি পরীক্ষা চলছে, এরকম একটা সময় ছেলেটাকে বলেছিলাম যে আপনি এটা করতে পারবেন, বাট আপনি এই একটা মেয়ের সাথে দেখা করবেন। একটা মেয়ে ছিল ওখানে, সুন্দর একটা মেয়ে ছিল, মেয়েটা সবার সাথে টাঙ্কি মারতো, কিন্তু আপনি এই মেয়েটার সাথে কিন্তু দেখা করতে পারবেন না। সুন্দর মেয়ে ছিল বলে কি আপনি ভীত ছিলেন? একটু তো ছিলাম অবশ্যই। আমি আমার জামাইকে নিয়েও এখনো খুব পজিটিভ, আই এম ভেরি পজিটিভ গার্ল, কিন্তু না, এখন আগের থেকে অনেক অনেক বুঝি। তো যাই কত হোক, বছর হলো বিয়ের? কত বছর? বিয়ে 3.5 বছর। ওকে, আমি গ্র্যাজুয়ালি যাবো ওই জায়গাটিতে, হ্যাঁ, যেখানে আছি, এসএসসি। হ্যাঁ, সো এসএসসি পরীক্ষা, তখন ছেলেটাকে একদিন দেখলাম ওই মেয়েটার সাথে ওহো। কোচিং সেন্টার, আর একটা কোচিং সেন্টারের সাথে পড়ে না, সেই কোচিং সেন্টার জাস্ট মেয়ের সাথে দেখা করার জন্য সে গিয়েছে। আচ্ছা। দেখলাম, পরে আরেকবার দেখলাম যে তখন আমার একটা ফ্রেন্ড ছিল, সুন্দর একটা ফ্রেন্ড ছিল, ওকে আমি বললাম তুমি ওকে ফোন করে ডাকো, বলো কি পি আমাকে উল্টাপাল্টা কথা বলছে, আপনি ওর সাথে দেখা করতে পারবেন কিনা। রূপসা ব্রিজের নাম তো মনে হয় সবাই জানেন যারা, খুলনা রূপসা ব্রিজ খুলনা বিখ্যাত। রূপসা ব্রিজ। ছেলেটা আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য চলে আসছে ওখানে, আর তো যাবে কোথায়, আমি তো এগুলো সব একটা ট্র্যাপ সাজানো ছিল আমার। তো আমি, লুবনা ওর নাম ছিল, ও এখন ক্যানাডাতে থাকে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো আমি লুবনাকে বললাম যে লুবনা, তোমার যাওয়া লাগবে না, তুমি শুধু এইটুকু করো, ও যদি যায় ওর সাথে আমার রিলেশনশিপ এখানে শেষ। তার মানে ওকে যেই মেয়ে ডাকে ও সেখানে যায়, সেখানে বিকজ যায়। তার আগে ওকে আমি আমার ওই মেয়েটার সাথেও দেখেছি, আর অনেক রিউমার তো আসে, আমি রিউমার শোনা পাবলিক না, আমি হচ্ছে যেটা নিজের চোখে দেখবো সেটা। রাইট। তখন দেখলাম ছেলেটা দেখা করতে আসছে ওখানে রূপসা ব্রিজে, ও আমাকে দেখে ভয় এমন ভাবে একটা দৌড় দিয়েছে, এটা যদি আপনারা যদি দেখেন, আমার এখন কিছু হলেই সবার হাতে খুব স্মার্টফোন আছে, তখন কারোর হাতে অত স্মার্টফোন ছিল না বলে কেউ ভিডিও করে না, আদারওয়াইজ আই এম শিওর সবাই ভিডিও করতো। তখন ছেলেটা দৌড় মারলো, আমার পিছ দৌড় মারলাম, পুরো রূপসা ব্রিজে দৌড়াতে। আপনিও দৌড়াচ্ছিলেন পিছে পিছে? অফকোর্স, ওকে ধরবো তো আমি, এত ইজি তো না কাউকে ছেড়ে দেবো। তো যাই হোক, সো রূপসা ব্রিজে ওই নদীর ওখান থেকে দৌড়াতে ওখানে একটা সিঁড়ি আছে যেখানে রূপসা ব্রিজের উপরেও যাওয়া যায়, নদীর ওখান থেকে দৌড়াতে ওই পর্যন্ত আসছে। পরে দেখছে কি ও ছেলেটা বুঝতে পারছে যেখানে তো সবাই, রূপসা ব্রিজে তখন হাজার হাজার মানুষ বসে থাকতো ব্রিজ দেখার জন্য, খুলনার মানুষের তখন কোনো এন্টারটেনমেন্টের তো কিছু নাই। না, খুলনা না, এটা পুরো বাংলাদেশের অবস্থা, এখন মাটি খুললে লোকজন দাঁড়ায় থাকে ওখানে দেখার জন্য। আর তখন তো মনে করেন 10-12 বছর আগের কথা, 12 বছর আগের কথা, তখন তো ওখানে সবাই খুব, কেন ইমাজিন পিয়াকে যারা দেখেছেন, এত সুন্দর একটা মেয়ে পুরা ব্রিজের কাছাকাছি, এবং যেখানে লোকারণ্য সেখানে দৌড়াচ্ছে একটা ছেলের পেছনে, এবং ছেলেটা বাঁচার জন্য রুদ্ধশ্বাসে মেয়েটার হাত থেকে বাঁচার, এগুলো ইমাজিন করেন তাহলে বুঝবেন মজাটা কি আসলে। হ্যাঁ, ওকে, ছেলেটা যেটা বললাম সুন্দর দেখতে ছিল, জয়নার প্রাবের মতো হেয়ার কাট, ফর্সা, একটা চশমা পরতো। তো দৌড়াতে ও যখন দেখলো সব মানুষের হাতে তালি দিচ্ছে, আরো মানুষ ভিড় হয়ে গেল, ও তখন ওখানে থামলো। আমার মাথায় তখন কোনো সেন্স নাই কোন মানুষ তালি দিচ্ছে, কোন মানুষ কি দেখছে। ও যখন থামছে তখন আমি জাস্ট ওর চশমাটা নিয়ে ভাঙলাম, এক হাত দিয়ে চুল ধরছি, আর এক হাত দিয়ে মার দেওয়া স্টার্ট করলাম। কি যে মারটা দিয়েছি কিবরিয়া ভাই, পরে আমি অনেক ছেলেকে মারছি অন্যান্য কারণে, বাট এমন মায়ের ওকে আমি দিয়েছি। এবং আমি বলি, আমি এক হাত দিয়ে চুল ধরছি, এই হাত পুরো হাত মুঠ ভর্তি আমার চুল ছিল, এবং ওই চুল আমি 1 বছর রেখে দিয়েছিলাম আমার কাছে। সো আমি যার জন্য করি, অনেক করতে পারি। আমি যদি কাউকে লাভ করি, আমি হোটেল যাওয়া পর্যন্ত আমি গিয়েছি, পয়সাও দিয়েছি নিজের পকেট থেকে পয়সাও দিয়েছি, আবার তাকে মারতে যখন উল্টাপাল্টা দেখছি যখন তখন দ্যাটস ওয়াই আমার জায়গা থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে শি ইজ ভেরি অনেস্ট গার্ল। মানে এটা খুব অল্প সময় ধরে তাকে চিনি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে শি ইজ রিয়েলি অনেস্ট হার্টেড। ওকে, সো আপনি তাকে মারলেন, হ্যাঁ আমরা চাই আপনি আরো কিছুক্ষণ মানে আরো কিছুক্ষণ এই গল্পটা কন্টিনিউ হোক, কি হলো অ্যাটলিস্ট আর কি। তো মারার পরে একটা সময় পুলিশ আসলো, আমার চাচা ওখানকার কমিশনার ছিল, পুলিশ চলে আসলো মারের ঠেলায়? হ্যাঁ, আর রূপসা ব্রিজে তো মনে করেন পুলিশ থাকবেই, খুবই স্বাভাবিক ব্যাপার। 2-3 জন পুলিশ আসলো, তো আমাকে দেখে চিনেছে, বিকজ আমার চাচা ওখানকার খুব পপুলার ব্যক্তি ছিল, আর আমাদের বাসাও ওখানে ছিল, তো আমাদের কম বেশি চিনতো ওখানকার মানুষজন। ওকে, সো আপনি তখন এসএসসি তে পড়েন? এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন, বা এসএসসি পরীক্ষা শেষ হয়েছে তখন, কিছু ফিরে আসছি 2 মিনিট পর। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue.
morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. দুই মিনিটের বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন আরজি কিবরিয়াকে এবং আজকে এখানে আছে আমাদের প্রিয় মডেল পিয়া জান্নাতুল। আমরা তার কাছে আবারও ফিরবো, আর তার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। হ্যাঁ, তো পুলিশ আসলো, তারপর পুলিশ আসার পর আমাকে বলল যে আপনি এখানে কি করছেন, আপনি বাসায় যান, বাসায় চলে যান। তো আমি ভদ্রভাবে আমি মাইটটা দিয়ে আমি বাসায় চলে গিয়েছি, চুলগুলো সাথে করে নিয়ে। চুলগুলোর সাথে করে না, অফকোর্স। সো এইটাই ছিল ছেলেটার সাথে আমার লাস্ট দেখা। এরপরে আমার কয়েকবার রাস্তায় চোখাচোখি হয়েছে, কয়েকবার ফোনে, এগুলো আমি পরে আস্তে আস্তে কথা বলবো। জি, কিন্তু তার আগে একটু বলিনি, আমি মেন্টালি তখন কতখানি প্রেশারে ছিলাম এটা বোঝানোর জন্য আর একটু বলি যে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে তো অ্যাকচুয়ালি শুরু সবকিছু। আমি যখন স্কুলে যেতাম, আমি যেটা বলেছিলাম যে আমি স্কুল কোচিং সেন্টারে বেশি টাইম থাকা শুরু করলাম, হয় না, এক্সট্রা ক্লাস বা বসে একটু আগে যাই। তখন আমি যখন 9-এ পড়তাম, 10-এর মেয়েরা আমাকে দেখলেই কথা বলতো, কি যেন বলতো, মনে করেন ইফটিসিং যেভাবে করে ওরকম ভাবে কথা বলতো। ওদের ক্লাসের সামনে থেকে আমার যাওয়া লাগতো। 10-এর মেয়েদের মধ্যে ওই মেয়েটাও পড়তো, যে এই মেয়েটাকে আমি বলেছিলাম কোচিং সেন্টারে যে আপনি এর সাথে দেখা করবেন, এই মেয়েটাও পড়তো। তো ওর ফ্রেন্ডদেরকে দিয়ে, ও নিজে সবসময় কিছু বলতো না, চুপচাপ টাইপের ছিল, তো ওর ফ্রেন্ডদেরকে দিয়ে এইভাবে বলাতো। একদিন এত মেন্টাল প্রেশারে ছিলাম, একদিন দিলাম মায়ের মেয়েগুলোকে, 5-6টা মেয়েকে একসাথে দিলাম মার। ক্লাস 10-এর মেয়েদেরকে মারলাম। আমি একাই যা মারলাম 5-6টা মেয়েকে, আমিও মার খেলাম, আর আমি দিলাম মার 5-6 জনকে একটা মার দিয়ে তো চারটেখানি কথা না। মার দেওয়ার পরে আমার আম্মাকে ডাকলো স্কুলে, হেডমিস্ট্রেস ডাকলো, ফারহানা নাজ, আমার মনে আছে। তো ফারহানা নাজ আমাকে বললো যে খুবই ভালো মহিলা, খুব রেসপেক্ট করতাম, আমি খুব ভয়ও পেতাম যেহেতু হেডমিস্ট্রেস, সম্মানও করতাম। বললো কি যে আমি ছেলেদের স্কুলে অনেকদিন প্রিন্সিপাল ছিলাম, ছেলেদের স্কুলে মারামারি হয় জানতাম, বাট মেয়েদের স্কুলে মারামারি হয় এটা আমি প্রথম দেখলাম, তাও এইভাবে মারামারি হয়। তো আমার মনে আছে আমাকে যখন কথা বলেছিল, হয়তো বা তারা শুধু দেখেছিল, ওরা বলেছে তুমি মার দিয়ে স্টার্ট করছো, কেন তুমি মার দিলা, এইটাই। বাট পিছনের নেপথ্যের কাহিনীটা মানে হয়তো বা আমাদের কেউ আনতে চায় না। এটাই হচ্ছে সিক্রেটস এর মূল জায়গাটা। আমরা কিন্তু সবসময়, আমি যদিও আপনাকে অ্যাকিউজ করছি না, তারপর আমাদের অনুষ্ঠানের প্যাটার্নের জন্য বলবো যে এখানে যারা অপরাধ করে এসে কনফেস করেন কিংবা যারা ভুল করে এসে কনফেস করেন, তাদের জায়গাটা হচ্ছে কেন আমি অপরাধী হয়েছি, কেন আমি ভুল করেছি। এবং এইটাকে আমরা এত বেশি এমফ্যাসিস দিতে চাই যে প্রত্যেকটি মানুষই সম্ভাবনাময়, প্রত্যেকটি মানুষের দ্বারাই ভালো কাজ সম্ভব। একটা অপরাধের জন্য তার দিকে আঙ্গুল তুলে, কিংবা আরো বেশি অপরাধের জন্য, আরো বেশি ভুলের জন্য তার দিকে আঙ্গুল তুলে তাকে এমনভাবে স্পেসিফাইড করব না যাতে করে তার রেস্ট অফ দ্য লাইফের ভালো করার সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেটাই। তখন হয়তো আমাকে চিসিও দিয়ে দিত, শুধু দেয়নি, হয়তো বা আমার ফ্যামিলির জন্য মেন্টাল টর্চার তখন থেকে থাকতোই একেবারে সব সময়, খুব বাজে, অনেক আগের থেকে খুব বাজে ভাবে বেড়েছিল, যেটার কারণে আমি একটা টাইমে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম। মাঝখানে আমাদের একটা মডেল সুইসাইড করলো, তখন আমি নিজে আমার এরকম একটা ছোট করে আমার জীবনের কিছু কথা লিখেছিলাম যে আমিও একবার সুইসাইড করতে গিয়েছিলাম। তো তখন দেখলাম ফেসবুকে লিখেছিলাম, তখন দেখলাম কি বেশ কিছু নিউজ পেপার পিয়াও সুইসাইড করতে গিয়েছিল, হ্যান ত্যান দিয়ে একটু। আজকেও বেরোবে, আমরা যখন বিরতিতে ছিলাম তখনও ভাবছিলাম যে আজকে যেসব কন্টেন্ট পাচ্ছি তাতে মোটামুটি 4-5 দিন চলতে পারবে সব নিয়ে। ওকে, সো উই আর গিভিং ইউ দ্য কন্টেন্ট যারা লিখতে চান অনলাইনে। এবং এরপরেও যদি আপনারা চান, বই মেলাতে বই আসছে যেখানে পিয়ার উপর একটা স্পেশাল এপিসোড থাকবে, সো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। সুইসাইডের ঘটনাটা আমি একটু ডিটেইলে জানতে চাই, কজ এটা একটা বড় লেসন হবে। কি প্ল্যান ছিল আর কিভাবে কি ঘটলো? সুইসাইডের ঘটনাটা ছিল, আমার মনে আছে বাসায় এত হতো, আমার এত সাহস ছিল না বা এত ভীতুও ছিলাম না যে যেটাই বলে না কেন যে আমি সুইসাইড করবো। কিন্তু তখন একটা ব্লেড কিনা আমি হাত কেটে লিখতাম পদার্থ, ফিজিক্স, আমার মনে আছে। আমার পুরো, আমি হয়তো বা এখনো হাত দেখবেন আমার হাতে এখনো বেশ কিছু দাগ আছে। তো যাই হোক, ওখানে হাতে অনেক কিছু লিখতাম, হাত কেটে লিখতাম। আমি এতখানি মেন্টালি আমি মানে ইমব্যালেন্স হয়ে গিয়েছিলাম। আর পড়তাম আর লিখতাম, বিকজ বাসা থেকে বাইরেও বেরোতে দিত না বেশি। যে রাগটা হতো সেটা এক্সপ্রেস করতে পারতেন না, নিজের উপরেই করতাম। একটা টাইমে মনে হলো কি যে সুইসাইড করি, তখন দেখলাম যে সুইসাইড
কিভাবে করব আমার রুমে। যাই হোক, আমি এত লম্বা ছিলাম, সুইসাইডও করতে পারতাম না, because আমার খাট থেকে খাটের উপরেই, ঠিক খাটের বক্স খাট সরানো সম্ভব ছিল না, খাটের উপরেই ফ্যান ছিল, ঝুলে পড়লেও লাভ নেই, পানি ঝুলে পড়লেও লাভ নাই, আবার পড়ে যেতাম তখন। সরি আই এম লাফিং বাট না হ্যাঁ আসলে সত্যি কথা, মানে সত্যি। তো তখন আরো কিছু জিনিস জানতাম যে আম্মাকে আমি বলেছিলাম যে আম্মা আমার না এরকম টেন্ডেন্সি হচ্ছে। আম্মা আমাকে বললো কি খবরদার তুমি এগুলো মাথায় আনবাই না, বিকজ প্রথমত তোমাকে বলে রাখি মরবা তো নাই, প্যারালাইজড হয়ে যাবা, ঘাড়ের একটা রগ এটা ছিঁড়ে গেলে মানুষ সবাই মরে না, প্যারালাইজড হয়ে যাবে, সারা জীবন কিন্তু বিছানায় পড়ে থাকবা। ভয় দেখাতো, বাট সত্যি কথাই বলেছিল আমার আম্মা আমাকে। তখন আমি বুঝেছি আচ্ছা ঠিক আছে, সুইসাইড করেও লাভ হবে না। তো ওইসব প্ল্যানও বাদ দিলাম। এবার আসো এসএসসি রেজাল্ট। আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, 400 জনের মধ্যে হয়তো আমার রোল 1 থেকে 10-20-এর মধ্যে না থাকলেও ভালো রোলেই থাকতো। টিচাররা আমাকে কেন যেন খুব পছন্দ করতো, প্রত্যেকটা টিচার আমাকে খুব পছন্দ করতো, স্কুলেও কলেজেও ইউনিভার্সিটিতেও। তো পড়তাম, আমি এই কারণে কথাগুলো বলছি, আমি অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিসেও ছিলাম, পড়াশোনাও করতাম, সায়েন্স নিয়েও পড়তাম। এসএসসি পরীক্ষায় দেখলাম আমার গ্রেড আসছে F, ফেল। আমি জানি না এটা আপনাদের জন্য কতখানি মূল্যায়ন করবেন, বাট একটা মেয়ে যাকে বাসা থেকে মানসিক চর্চা করা হতো, বলতো কি যে না তুমি কিছুই লাইফে করতে পারবা না, ছেলেদের সাথে ঘুরে বেড়াও, যার আরো 2টা কাজিন পরীক্ষা দিল, একই কাজিন যারা A+A বা এরকম কিছু পাচ্ছে, সে F পেল, সবচেয়ে মোটামুটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও। তখন ওই ফ্যামিলিতে কিরকম হয় একটা মফস্বলের, এবং রাইট না আমরা পার্সোনাল লাইফেও একটা বড় ধরনের ডিজাস্টার চলে হ্যাঁ পার্সোনাল লাইফে খুব বড় একটা ডিজাস্টার চলছিল। আর এই কথাটাও বলি যে ক্লাস 10-এর একটা মেয়ে যখন ফার্স্ট লাইফে সেক্স করবে, সেটা কিন্তু তার কখনো প্লেজার হিসেবে আসবে না, সেটা কিন্তু তার জন্য একটা ডিজাস্টার হিসেবেই আসবে লাইফে। সেটা যেভাবে সম্মতিতে করা হলেও অনেক কিছু ডিজাস্টার, সবকিছু মিলে আই ওয়াজ ভেরি নার্ভাস, স্কেয়ার্ড অ্যান্ড অল। যখন F আসলো সেদিন আমি আর একদিন ট্রাই করলাম সুইসাইড করার। তো করার পরে আমি কিছুক্ষণ দরজা আটকানোর পরে আমার আম্মা দরজা এত ধাক্কানো স্টার্ট করলো ভেঙে ফেলবে, আমার আবার সরে আসা লাগলো যে আম্মা বুঝতে পারছিল যে কিছু একটা করবো আমি। আম্মু আমাকে নিয়ে বসেছিল সারাক্ষণ। স্বাভাবিকভাবে টর্চার আরো বাড়তে থাকলো সব দিক থেকে, এই দিক থেকে ওই দিক থেকে। আমার মা অনেক কষ্ট করেছে। তখন আমার আসছিল হচ্ছে কেমিস্ট্রিতে F আসলো। আমার আম্মু যশোর বোর্ডের পর্যন্ত গিয়েছে, যশোর খুলনাতে বাসা হয়ে বিভিন্ন স্কুলে গিয়েছে যে কেন ওর F আসলো, খাতা চেক করার জন্য। ইউনো সামথিং, এটা হয়তো বা 1 লাখ বা 1 কোটির একটা হতে পারে, আমার খাতা খুঁজে পাওয়া যায়নি। যশোর বোর্ডের যে ভাইস চ্যান্সেলর ছিল আমার আম্মাকে বললো যে দেখেন আমাদের এটা কখনোই আমরা গভর্নমেন্ট থেকে স্বীকার করবো না, আমাদের খাতা হারাই গেছে, আপনার মেয়েকে চোখ কান মুখ বন্ধ করে আবার পরীক্ষা দিতে বলেন। আমরা এটা স্বীকার, মানে এখান থেকে কখনো স্বীকার করলে বিকজ তাহলে ওদের জেল হয়ে যাবে, নাহলে যে একটা শিক্ষার্থীর খাতা হারাই গেছে। ফার্স্ট টাইম আপনি এটা পাবলিকলি ওপেন করতেছেন, মানে এই ঘটনাটা? ইয়া অফ কোর্স, অনেক কিছু ফার্স্ট টাইম। ফাইন, দ্যাটস ওয়াই উই লাভ সিক্রেটস, উই লাভ দিস প্রোগ্রাম, এবং উই লাভ পিয়া জান্নাতুল। ও আমি জানি না 12 ইয়ার্স লাইফে অনেক সেলিব্রিটির সাথে মিশেছি, ওনার সঙ্গে যারা মিশেছেন তারা হয়তো বলতে পারবেন শি ইজ রিয়েলি ভেরি সিম্পল ম্যান, মানে অ্যাটিটিউডের দিক থেকে। এবং আমার সঙ্গে আসলে ওভাবে কথাও হয়নি 1-2 বার। উনি আমাকে ফার্স্ট নক দিয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, ফেসবুকে কোনো একটা স্টোরি শুনে, একটা মেয়ের স্টোরি শুনে, খুলনার একটা মেয়ের স্টোরি শুনে আমি আর আমার জামাই তখন শুনলাম। আমি না শুনতে আমি ফারুককে বলছি, ফারুক দেখো একটা খুলনার মেয়েটা লাইফে আমি বলবো অনেক ভুল করেছে, আমি একটাও ভুল করিনি। কেন করিনি আমি বলবো, বিকজ আমি আলটিমেটলি, আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, আপনার স্ট্রাগল কি কেউ জানতে চাবে না, আপনি যদি এন্ড অফ দি ডে আপনি সাকসেস হন, মানুষ সেটাই শুনতে চায়। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি কোন পথ হেঁটে এসেছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আপনি কোথায় এসেছেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, ঠিক আছে। তো সেটা শোনার পরে আপনি আমাকে নক করেছিলেন, তারপরে আপনার সঙ্গে আমার কথোপকথন হয় ফেসবুকে। হ্যাঁ, তারপর আপনার সাথে কথোপকথন হয়। তখন আমি বললে কি যে আমি বললাম যে আপনাকে আমি একদিন আসতে চাই আপনার প্রোগ্রামে। আমি তখন আপনাকে বললাম, তখন আপনি অন্য একটা রেডিও চ্যানেলে ছিলেন, অন্য একটা প্রোগ্রামের জন্য, তখন জীবন নিয়ে মনে হয় গল্প শুনতেন। তখন হয়তো আসলে এত কথা বলা হতো না, বিকজ সিক্রেটস আপনি বলেছেন যে সিক্রেটস যেটা জানে না সেটা নিয়ে কথা বলতে। তা আমিও আসলাম যে না, যখন আসবোই সেইভাবেই আসি যে রাইট। এবং এই অনুষ্ঠানে না সাধারণত যারা সেলিব্রিটি তো ওটা তো অনেক পরের ব্যাপার, যারা সাধারণত আমরা যারা মিডল ক্লাস আছি বা আপার মিডল ক্লাস আছি, তারা কিন্তু সম্মানটাকে অন্যভাবে ডিফাইন করি অলওয়েজ, যে আমার সব চলে যাক, ঘরে আমার 2 বেলা ভাত রান্না না হোক, সম্মান আমি হারাতে চাই না। সো আমাদের এই সোসাইটিতে সম্মানটাকে ডিফাইন করা হয়েছে এমন ভাবে যে তোমার নিচে বা তোমার পিছনে যদি কাপড় নাও থাকে নো প্রবলেম, সামনে কিন্তু থাকতে হবে। তো যে কারণে মানুষ এই অনুষ্ঠানগুলোতে আসতে অনেক বেশি ভয় পায়। আমি এই জন্যই বলছিলাম যে পিয়া জান্নাতুল অনেক বেশি মানে অনেস্ট হার্টেড একটা মেয়ে। বাই দ্য ওয়ে, আমরা যে জায়গায় ছিলাম, খাতা হারিয়ে গেল। তো খাতা যখন এখানে হারিয়ে যায়, সেখান থেকে কিছু করার নাই। তখন স্কুলে যেতে খুব খারাপ লাগতো, সব জুনিয়রদের সাথে ক্লাস করা লাগবে, এগুলো খুব খারাপ লাগতো তখন। তারপরে করার পর একটা টিচারের কাছে পড়লাম কেমিস্ট্রিতে, না আই গট A+, হোয়াট এভার, A+ পেলাম।
পরের বার এতদিন এই যে A+ যে পেলাম, A+-এর আগে অনেক কাহিনী হয়ে গিয়েছে। একদিন আমার মনে আছে, এত খারাপ অবস্থা, আমার আব্বু আমার সাথে এত মিসবিহেভ করতেছিল, খুবই বাজেভাবে কথা বলা, এবং সে আমার আম্মাকে কিছু একটা ছুঁড়ে মারতে যাচ্ছিল, এরকম আমার মনে আছে। আমি আমার ফ্যামিলিতে এরকম কখনো কিছু দেখিনি যে আমার আব্বা আম্মা ঝগড়া করে বা কেউ কারোর গায়ে হাত তুলবে, এটা এরকম কিছু আমি কখনো দেখিনি। But সেটাকে তখন- আপনাকে নিয়ে আমাকে নিয়ে যে কেন আমার আম্মা আমাকে সাপোর্ট দিচ্ছে, কেন সে আমাকে বুঝাচ্ছে, কেন আমার সাথে সে মিসবিহেভ করছে না, এই কারণে আব্বু রেগে যাচ্ছিল। ওকে, তো তখন আম্মাকে কিছু একটা প্লেট ছুঁড়ে মারলো, খাবার ভালো হয়নি, রান্না ভালো হয়নি। যখন মারলো তখন সাথে সাথে আমাকে তো গালিগালাজ স্টার্ট করলোই, আমিও কি যেন একটা ছুঁড়ে মারলাম আব্বার গায়ে। আব্বুর গায়ে লাগেনি, বাট যাই হোক। বিকজ দেখেন, আপনি 15, 16, 17 বছরের একটা মেয়ে হয়ে বা ছেলে যেটাই হন না কেন, আপনাকে যতক্ষণ আঘাত করা হবে একটা টাইমে কিন্তু আপনার মুখ খুলবে, আপনি যে হন না কেন। আনলেস অর আনটিল আপনাকে ওইভাবেই মানুষ করা হয়েছে যে আপনি কখনো মুখে কিছু বলতে পারবেন না, স্বাধীন চেতনা। বাট আমাকে ওরকম করা হয়েছে, করা হয়েছে। আমার আব্বুর গায়ে কিছু একটা করতে যায়, তখন আমি করলাম যে না, আমি জিনিসটা আরো বাজে দিকে চলে যাচ্ছে, আমি আমার যেটাই হোক না কেন, যত খারাপ দিকেই হোক না কেন, আমি আমার আব্বার গায়ে কিছু ছুঁড়ে মারছি, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। সে আমাকে যাই বলুক না কেন, এটা অ্যাটলিস্ট আমি বিলিভ করি, বা আমার উপরে কেউ নাই। তখন আমি বললাম কি, আম্মু আমি এখানে থাকবো না। দ্যাট ডে ডিসাইড আই হ্যাভ টু লিভ খুলনা। এটা 2006 বা 2007 ঘটনা হবে। তখন আমার মনে হলো যে না, আমি খুলনায় থাকবো না। ইয়েস, আই থিঙ্ক 2007 ঘটনা, ফার্স্টের দিকের ঘটনা। আমি খুলনায় থাকবো না, আমি চলে যাব। তখন আমার আম্মা করলো কি, সেদিন সন্ধ্যাবেলা, সেদিন রাত্রের ঘটনা ছিল এটা, আব্বু ডিনারে বসছিল, আমি চলে যাব খুলনায়। তো সেই রাত্রে কোথায় থাকবো, বিকজ খুবই নোংরা পরিবেশ হয়ে গেছিল রাত্রেবেলা বাসায়। আম্মুর স্টুডেন্টের বাসায় নিয়ে গেল আমাকে। আমার মনে আছে রাজু, ছেলেটা কথা বলতে পারে না, ছোট ছেলে, ওর মায়ের বাসায়। ওর মা আমাকে অনেক বুঝালো, অনেকক্ষণ ওখানে রাত্রে বসে থাকার পরে আম্মা বললো কি, তুমি তাহলে বাসায় চলো, আমি তোমাকে একটা হোস্টেল খুঁজে দেবো খুলনায়। থাকার পর আমরা আই থিঙ্ক রাত 12টা বা 11টার দিকে আমরা বাসায় চলে আসছিলাম হোস্টেল খুঁজে দেওয়ার জন্য। পরে হোস্টেল আম্মু খুঁজলো কয়েকদিন, পরে সে চিন্তা করলো যে খুলনায় থেকে যদি আমি হোস্টেলে থাকি, সেটা আমার ফ্যামিলির বা অন্যান্য আরো বদনাম হবে, যে কেন নিজেদের বাসা থাকতে তুমি হোস্টেলে আছো। তখন আম্মা চিন্তা করলো কি যে না, ঠিক আছে, তাহলে কি করবো, আমি তুমি ঢাকায় যাবো। তখন কি না, ঢাকায় তুমি কিভাবে যাবা, সবকিছু তো বাদই দিলাম, যে খুবই ডেঞ্জারাস সিটি, তোমার কি হবে না হবে, কেউ নাই, তোমার চাচা ফুপুরা কেউ তোমাকে দেখতে পারে না, তুমি ওখানেও থাকতে পারবা না, তাহলে তুমি থাকবে কোথায়? আর আমার হাতে এত টাকাও নাই। তোমার বাবা ও বাই দ্য ওয়ে, এখানে আমি একটা কথা বলে যাই, ক্লাস 9 থেকে আমার আব্বা আমাকে টাকা দেওয়া বন্ধ করছে। সে কিন্তু পরে আমাকে কখনো টাকা দেয়নি। আমার মনে আছে, আমার যখন এসএসসি পরীক্ষা, তখন আমি গোশ ছাড়া ভাত খেতে পারতাম না। আমি বাসায় গোশ খাবো বলে সে বাসায় গোশ আনা বন্ধ করে দিল। তখন করতে কি, তার ছেলেকে নিয়ে অন্য কোথা থেকে খেয়ে আসতো বা দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, this is very bad. I hope. This is very very bad cause sorry with due respect your father, আমি ইন জেনারেলি কিছু কথা বলতে চাই এই জায়গাটায়। সেটা হচ্ছে যে অফকোর্স আমি যাই করি না কেন, সন্তান যেহেতু আমার, মানে যেটাই হোক না কেন, সন্তান মন্দ হোক, খারাপ হোক, চোর হোক, বদমাইশ হোক, আমি তার বাবা, এটা আমার রেসপন্সিবিলিটি, এবং এটার জায়গায় কোনো কম্প্রোমাইজ থাকে না। উনি এতক্ষণ ধরে যেটা বলছিল যে যেভাবেই হোক, যে গালাগালি করছে, মারামারি করছে, ছোড়াছুরি করছে, ইন জেনারেলি ওকে, বাট ঠান্ডা মাথায় যখন একটা মানুষ সিদ্ধান্ত নিচ্ছে বাসায় আমি কোনো কিছু আনবো না যাতে করে আমার মেয়ে খেতে না পারে, দিস ইজ ভেরি ইনহিউম্যানিটি, সরি টু সে। আমি উইথ রেসপেক্ট, আমি আপনার বাবাকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না, বাট আমি ইন জেনারেলি সবাইকে এই জিনিসটা বললাম। যাই হোক, পাশের আমার দাদি ছিল, একই যেহেতু বড় ফ্ল্যাট ছিল, 2টা চুলা আলাদা ছিল শুধু, তো ওনার বোন যে খেয়ে আসতো, বাবু ওখান থেকে খেয়ে আসতো, কিছু একটা হতো। খাবারের তাদের কোনো সমস্যা ছিল না। এখন আমাকে তো কেউ দেখতে পারে না, আমি তো যেতে পারতাম না কোথাও খেতে। যাই হোক, আমার আম্মা আমার জন্য ডিম এনে দিত, ওটা দিয়ে খেতাম। এবং ইউ নো হোয়াট পিয়া, আমি আমার লাইফে একটা স্টোরি প্রচার করেছিলাম, আপনার গল্প শুনে আমার মনে হলো। ছেলেটার বয়স ছিল 12 বছর, সে তার বাবাকে খুন করে 12 বছর থাকা অবস্থায়, এবং তার লাইফে এরকম একটা ঘটনা হয়েছে। এবং সে যে খুনের বর্ণনটা দিয়েছিল, সেটা আগের একটা রেডিও অনুষ্ঠানে আমি করেছিলাম, যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এখনো, বলছে যে আমি, ওই এপিসোডটা অনেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবে, যে তুমি খুন করলা কেন? ওর মধ্যে কোনো, ও বলে যে তোমার খারাপ লাগাটা কি? খুন করার পর বাবাকে নিয়ে কোনো খারাপ লাগা নাই। ওর খারাপ লাগাটা হচ্ছে এটা যে আমার মা জায়নামাজে বসে সে প্রার্থনা করে আল্লাহর কাছে যে আল্লাহ, আমার স্বামীকে যে খুন করছে তাকে তুমি বিচার করো, আমার মা জানে না যে খুনটা আমি করছি, এবং আজকে রেডিওর মাধ্যমে আমার মা জানবে। এটার পরে পুরো গল্পটা বলে যে কেন এই কাজটা করছিল। সেখানে এরকম একটা পার্ট ছিল যে আমার বাবা পাশের বাসায়, মানে আমার সামনাসামনি, আমার সৎ মায়েরকে নিয়ে বসে থেকে সে খাবার খাচ্ছে, এদিকে আমার মা খেতে পাচ্ছে না, আমি খেতে পাচ্ছি না, তার দিকে আমি তাকাই আছি, সে ফিল করতে পারছে না যে আমি তার সন্তান এবং আমি ক্ষুধার্ত। সেখানে বসে আরাম করে খেয়ে ঠেকুর তুলতে আমার সামনে দিয়ে যাচ্ছে।
উনি এই ছোট বাচ্চাটা যে 18 বছর তখনও হয়নি, ও কিভাবে প্ল্যান করেছিল বাবাকে খুন করার জন্য, এটা যদি আপনি শোনেন, মানে আমি আপনাকে দিব এপিসোডটা। সো দেখুন, এই পিয়া কিন্তু অফকোর্স আপার ক্লাস ফ্যামিলিতে বিলং করে রাইট নাও, এবং শি হ্যাজ দ্যাট কাইন্ড অফ কার্স, শি আর্নড লট। বাট এই পিয়ার লাইফের একটা স্টোরি এবং একেবারে লোয়ার ক্লাস যদি আমরা বলি গ্রাসরুট পিপলের ওই বাচ্চাটার স্টোরি, দিস আর ভেরি সেম, ভেরি ভেরি সেম। সো আমরা একটা সময় পিয়া হলেই হয়তো বা খুব ডেসপারেটলি এটা বলতে পারি যে আমার লাইফে আমি এটা ফেস করেছি, বাট এভরিবডি হ্যাজ দ্যাট কাইন্ড অফ স্টোরি। ওকে, আর একটা কথা বলা হয়নি যে 9-10-এ আমি আপনাকে বলেছিলাম যে হাসছিলাম যে আমার অনেকগুলো টিচার ছিল, ফটোশপের টিচার ছিল, এটা টিচার ছিল, ওটা ছিল, আবৃত্তির টিচার ছিল, মানুষ শুনে হাসতো। ও বাই দ্য ওয়ে, আমি খুলনা বেতারে কিন্তু একসময় আবৃত্তি করতাম ছোটবেলায়, 8, 7, 8, 9-এ থাকতে। তো তখন আমার আব্বা করলো কি 9 থেকে সব টিচার অফ করে দিল, একটা টিচার সে আমাকে দিল না, কোনো টিচার থাকবে না, কিছু থাকবে না, তুমি আমার কথা না শুনে আমি তোমাকে কিছু প্রোভাইড করবো না, পড়াশোনার জন্য করবো না। আর আমার খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন থ্রু আউট মাই লাইফ, আমি কখনো পড়াশোনা স্টপ করিনি। যত সমস্যা আসছে, ফেল করছি, টাকা নাই, পড়তে পারছি না, কিছু করতে হতে পারছে না, বই কেনার টাকা নাই, বিকজ আমার আম্মা প্রথমে একটা স্কুলের সাথে জড়িত ছিল, পরে সে নিজের স্কুল দিয়েছে কয়েক বছর হলো, 10-12 বছর, মানে আমি যখন যেতে শুরু করি তখনই সে শুরু করলো। সো তারও তখন অত সে আর্ন করতো না যে আমাকে ওইভাবে টাকা দেবে। তখন আমার আম্মা করলো কি, যেটা বলছিলাম যে নিচে আমার কোচিং সেন্টার ছিল, লাকি স্যারও খুলনা বেতারের সাথে আছে। স্যার আমার কাছ থেকে কোনো টাকা নিত না তখন, আম্মুর জন্য বা যেহেতু আমাদের নিচে ভাড়া থাকতো বাসার নিচে। স্যার করতো কি তখন এমসিকিউ বা বই এগুলোর দাম অনেক বেশি ছিল, অনেক দামি ছিল। স্যার করতে কোচিং সেন্টার ফ্রি বই দিত না, ওগুলো আমাকে সব দিয়ে দিত, কিন্তু আমার আব্বা তো আমাকে টাকা দিত না। এইদিকে নিচের ইয়েতে আমার ফুপুর ছেলে থাকতো, ও আমার সাথে পড়তো, ওর জন্য ও 4-5টা টিচার এক একজনকে 4,000-5,000 টাকা করে দিত। আপনার বাবা দিত? না, আমার ফুপুই দিত। আচ্ছা, আমার একটা ফুপুর মেয়ে ছিল, ওর সাথে অত ক্লোজ ছিলাম না, যেটা আমার ইমিডিয়েট বড় ফুপুর ছেলে, ওরা থাকতো, ওরাও পাশের বাসায় থাকতো, ওর জন্য ওরকম অ্যারেঞ্জমেন্ট ছিল। বাট আমার জন্য তখন দেখলো কি যে একটা টিচার লাগবে, যেহেতু আমার হায়ার ম্যাথ ছিল, হায়ার ম্যাথ শুধু কোচিং সেন্টারে যে সম্ভব না, হায়ার ম্যাথের জন্য একটা টিচার লাগবে। সঞ্জয় স্যার, আমি মানুষের নাম মনে রাখতে পারি না, বাট কিছু কিছু মানুষের নাম কখনো ভোলা যাবে না, সো কিছু কিছু মানুষের নাম সবসময় মনে থাকবে। সো সঞ্জয় স্যার তখন খুলনা ইউনিভার্সিটিতে পড়তো, এখন অনেক খুঁজছি উনাকে পাই না আমি। আম্মা উনাকে ঠিক করলো, উনি 1,000 টাকা নিত আমার আম্মার কাছ থেকে, সবগুলো সাবজেক্টই পড়াতো, শুধু অঙ্কের জন্য রাখা হলেও সবগুলো সাবজেক্ট পড়াতো। আর মনে আছে স্যারের কাছে যখন পড়তাম প্রতিদিন সন্ধ্যাবেলা, আব্বু সন্ধ্যাবেলা বাসায় আসতো, সন্ধ্যাবেলা বাসায় ঢুকে আমাকে গালিগালাজ স্টার্ট করতো। স্যার কিছু হলে আমাকে বলতো কি, ওকে, নো প্রবলেম, টেক ইউর টাইম। পিয়া, আমি একটা ব্রেক নেই, আমি এখানে শুধু একটা কথা বলতে চাই। আপনার ওর ভয়েস শুনছেন, ওকে আমি সামনে থেকে দেখছি, শি ইজ এ ভেরি সাকসেসফুল ম্যান। ওর চোখ দিয়ে যতবার পানি পড়েছে, যতবার পড়ছে এগুলো বলতে গিয়ে, আপনি রেডিওর ভয়েস শুনে সেটা ফিল করতে পারবেন না, বিকজ ও এইটা ওর ভয়েসের মধ্যে আনতে চায় না, এইটাই ও। ওকে, ফাইনালি উপরে আমি আবারও এন্ডোর্স করছি। Okay. Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. পিয়া, যেখানে আমরা ছিলাম যে একজন টিচার আপনাকে সবগুলো সাবজেক্ট দেখতো, আব্বু গালাগালি দিচ্ছে স্যারের সামনে, আমাকে শুধু মাথা নিচু করে থাকতো, আমি মাথা নিচু করে থাকতাম, স্যারের সামনে তুমি কিছু ঝগড়াও করতে পারতাম না। স্যার বলতো কি তুমি কিছু তাকাও না, শুধু পড়ো, কান দিও না, শুধু পড়ো, বিকজ উনিও এত লজ্জা পেত। খুব ভদ্র ছেলে ছিল, স্বাভাবিক হিন্দু একটা ছেলে ছিল। তো কিছু কিছু সময় মনে আছে আমার আম্মার যখন টাকা দিতেও সমস্যা হতো, 1,000 টাকা দিতেও সমস্যা হতো, তখন স্যার কিছু বলতো না, চুপ করে থাকতো। স্যার এরকম এত সাপোর্ট দিয়েছে, এদিকে লাকি স্যারও ছিল।
তো আমার জন্য তখন আমি যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয় আমার জন্য তখন আমার নিজের থেকে আমার মায়ের জন্য খুব খারাপ লাগছে বা ওই স্যারের জন্য খুব খারাপ লাগছে যারা আমার জন্য এত কিছু করলো তাদেরকে আমি কিছু রিটার্ন করতে পারলাম না। এটা কি রাইট রাইট শুধুমাত্রই আমার রিলেশনশিপের কারণে? আমার একটা বয়ফ্রেন্ড ছিল, আমি তো পড়েছি, আমি এখন বলতে চাই আমি অনেক পড়েছি, পড়তে হতো, বিকজ আমি লুজার হয়ে থাকতে চাই না। আমি জানি আমি যদি সাকসেসফুল না হই এই মানুষগুলো আরো মজা পেয়ে যাবে। রাইট। আমি যদি আজকে ভালো রেজাল্ট করি এই মানুষগুলোর মুখ থেমে যাবে। কিন্তু আমি জানি না, এটাকে অনেক হয়তো বা লাকে বিশ্বাস করে না, অনেক হয়তো বা বলবেন যে না কিছু কিছু লাক বলে কিছু নাই, কিন্তু সবকিছুই পরিশ্রম। কিন্তু আমি বিশ্বাস করি লাক বলে কিছু আছে, এটা একেবারেই আমার জীবন থেকে বলছি। নাহলে এত পড়ার পরেও এরকম ভাগ্য খারাপ করার হতে পারে না। ফাইন, পরীক্ষা তো পরবর্তীতে দিলেন এবং রেজাল্টও চলে আসলো, কিন্তু আপনি একটা সময় সিদ্ধান্ত নিলেন কোনো একটা কারণে বাবাকে এটার কারণে বাসাটা ছেড়ে দেবেন বা অন্য কোথাও থাকবেন। দ্যাট মোমেন্টে আপনি জায়গা খুঁজছেন আসলে কোথায় থাকবেন। হ্যাঁ, তখন জায়গা খুঁজছি। হ্যাঁ, আমি একটা জায়গায় একটু খেয়ে হারিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি মনে করতে পারছিলাম না ছেলেটার সাথে আমার কবে ব্রেকআপ হলো। ব্রেকআপ হলো হচ্ছে আমার যখন প্রথমবার রেজাল্ট দেয়, যখন এফ পেলাম, তখন ও আমার ফোন ধরে না। ও তো ভয় থাকলো যে আল্লাহ কি হবে, ও তো আমার জন্যই মনে হয় ফেল করছে, এটা ও তো এখন আমার উপর ছাড়বে বা যাই হোক ফেল করছে না, ফ্রেন্ডদের মধ্যে ফেল করছে, জাস্ট আমার 1 বছরের বড় ছিল। তো ও খুব লজ্জা পেত, তুই ফেল করছো এটা। ও আমার কিছুদিন ফোন তুললো না, কিছুদিন, বেশি এটা যে বড় রিজন তা না। তারপরের ঘটনা ছিল রূপসা ব্রিজ, এটার পরের ঘটনা। নো প্রবলেম। তো রূপসা ব্রিজের ছেলেটার কাছ থেকে যখন ওরকম খুব একটা ধাক্কা খেলাম, পাশাপাশি একটা রিজন তো ছিল আমার ভাই রাইট আর এই ছেলেটার কারণে, দুইটা মিশে কম্বিনেশন যে আমার ফ্যামিলির কাছ থেকে আমি এত কথা শুনছি, আর এই ছেলেটা এসে আমার সাথে এরকম উল্টাপাল্টা ডিচ করলো, আর এদিকে ফ্যামিলির তো সমস্যা আছে। তখন আমি ঢাকায় চলে আসি। ঢাকায় প্রথমে আসি আমার ফুপুর কাছে 1 মাসের জন্য। আমার কাজিনের সাথে খুব ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে একটা টাইমে তোমার ব্যাক করতেই হবে খুলনায়, কিছু করার নাই। তখন আমি আম্মুকে খুলনায় আসলাম, আম্মুকে আমি বললাম যে আম্মু আমি ঢাকায় যাবো, আমি একবার থাকবো। বলি না, ঢাকায় আমি তোমাকে রাখবো কিভাবে কি করবো? আমি পারবো আম্মা, আমি হয়তো বা পড়াশোনা করাবো, টিউশনি করবো বা ছোট বাচ্চাদের পড়াবো, আমি কোনো না কোনো ভাবে আমি করে নিতে পারবো, অসুবিধা হবে না। তো একটা টাইমে তখন হাই ফাইভ ছিল, ফেসবুকের আগে খুব পপুলার ছিল এটা, রাইট? হাই ফাইভ ছিল। সো বুঝতে পারছেন যে আমার বাবা যখন আমার পড়াশোনার টাকা দেবে না, অবশ্যই সে আমার ইন্টারনেটেরও টাকা দেবে না। Right. মাঝে মাঝে আমি 100-200 টাকা জোগাড় করতে পারলে হয়তো বা এখন 100-200 টাকা কার্ড কিনতে পাওয়া যেত, বেশিক্ষণ চলতো না, ওইটা কিনতাম, কিংবা সাইবার ক্যাফেতে যেতাম, কিছু একটা করতাম। তো সাইবার ক্যাফেতে বা কিছু একটা করে হাই ফাইভে কথা বলতাম। তো আমাদের একটা ফটোগ্রাফার ছিল, আমি জানি না আপনি জানেন কিনা, ফটোগ্রাফার তখনও হিট। তো ও আমাকে বললো কি যে তোমার হাইট কত? সো আই ওয়াজ দ্যাট টাইম 5'8". ওকে, রাইট নাও এখন 5'10". তখন 5 ফিট 8 ইঞ্চি ছিলাম, অনেক লম্বা ছিলাম ওই হিসাবে খুলনার অফ মধ্যে। কোর্স। তো তখন মনে আছে আপনাদের যারা লিসেনার মনে আছে কিনা জানি না, ASL 8 সেক্স লোকেশন, তখন আমরা বলতাম ASL হাই ফাইভ। ASL কত মানে হ্যাঁ। ইয়াহু মেসেঞ্জারও তো ফার্স্ট হাই বলার পরেই বলা হতো ASL। এক্স্যাক্টলি। দেখবেন কি ফটোগ্রাফার বা মিডিয়া ইন্ডাস্ট্রি এরা হাই জিজ্ঞাসা করে। হ্যাঁ। 5'8", বলে কি তুমি কি হিল পরে না হিল ছাড়া চাওয়াবাজি করছো, এরকম অনেক কথা বলছো। না আমি তো এরকমই। তখন আমাকে বললো তাহলে তুমি ঢাকায় আসো, ঢাকায় এসে তুমি মডেলিং করো। আমি বললাম কি যে না, আমার যে ফ্যামিলি একটা ফতুয়া বললে ঢাকায় থাকে, মডেলিং করবো মানে? ও আমার গানের টিচারও ছিল। ওকে। গান আমাকে বন্ধ করে দিতে হলো, যে গান তো বেশি দিন এমনি গেতেও পারবো না, পরীক্ষাও, আবার মুসলমান ধর্মে গান গাওয়া উচিত না, এইগুলো আমার গানটা বন্ধ করে দিল তখন। ওকে। যেই ফ্যামিলি, এরকম ফ্যামিলি থেকে আমি আজকে ভোগের মডেল, সো হোয়াট এভার। তো সে আমাকে যখন বললো তখন বললাম যে না দেখেন, এটা তো কোনোভাবে সম্ভব না, আমাকে দেবে না, করতে দেবেই না, আমাকে মেরেই ফেলবে, মানে দে উইল মেক শিওর। যে তখন বললো কি যে না তাহলে আমি আসি খুলনায়। আপনি আসবেন আমার জন্য খুলনা পর্যন্ত আসবেন? হ্যাঁ আসি, সমস্যা কি? তো আসলো, একটা টাইম একটা ফ্রেন্ডকে নিয়ে আসলো, এসে আমার মার সাথে কথা বললো। বাবা পর্যন্ত যাওয়ার সাহসই নাই, আম্মাকে কোনো মতে কনভিন্স করলো যে ঢাকায় যাব। ঢাকায় যে মনে হয় বয়স কম ছিল, ভাবছি কি ইয়াং একটা মেয়ে দেখে আসি, নাহলে কোনো কাউকে মডেল বানানোর জন্য তো আর কেউ আসবে না, এটা তো খুবই লজিকের কথা। তো আম্মাকে ও আমাকে দেখে খুব ইমপ্রেস, যে লম্বা একটা মেয়ে আছে, খুবই ছোট একটা মেয়ে, কিছু একটা করতে পারবে। তো আমাকে বললো আপনারা ঢাকায় আসেন। তা আমি তো খুব ভয় ছিলাম যে কত টাকা নেবে ফটোশুট করতে, এটা করতে। টিভিসি খুব হিট ছিল তখনকার, মোনালিসা, বাঙালি, তখন এগুলো খুব হিট ছিল। তো তখন একটা টাইম আম্মাকে নিয়ে গেলাম আমি ঢাকায়। আম্মাও কিন্তু আমার আম্মা কিন্তু এরকম না, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন পড়ে তাকেও একটা ডিসিশন নিতে তারও নিজেকে বাধ্য করা লাগছিল, যাচ্ছে ঢাকায় নিয়ে যায়। আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। উই আর সে গ্রেটফুল, বিকজ আমাকে টাকা দেওয়ার মতো ফটোশুটের জন্য আমারও এত অবস্থা ছিল না, বা আম্মাকে আমি খুব বুঝে টুঝে কিছু টাকা নিয়ে গেছিলাম, আম্মা কিছু একটা দিও তুমি। আচ্ছা। কোথায় শুট করলেন ফার্স্ট শুটটা মনে আছে? কত সালে? বনানী, এখন যেখানে
12 নম্বর রোড বনানীতে, ওখানে একটা স্টুডিও ছিল। সো অ্যানাদার লাইফ স্টার্টেড। Another life started. আমার ভাইকে নিয়ে গিয়েছিল, আমাদের 3 জনের একটা ছবি এখনো আমার কাছে আছে, আমার বাসায় ঝোলানো আছে, প্রথম শুট। আমার মনে আছে আমাকে যখন বললো যে আমার একটা ড্রেস ছিল, তো একটা স্লিভলেস ড্রেস, তার উপর একটা কোটি পরা লাগে। স্লিভলেস তো পরতামই না, ভয় লাগতো অনেক। তো যখন আমাকে বললো কি যে তুমি কোটিটা ছাড়া পরো, আমি তো বললাম খেলো, কিন্তু নিশ্চয়ই মতলব খারাপ, আমাকে স্লিভলেস ড্রেস পরতে বলছে, মতলব অবশ্যই খারাপ। কিন্তু কাউকে কিছু একটা কথা বলবো সেটাও বলতে পারছি না, ওকে, কাকে কি বলবো। তুললাম ছবি, স্লিভলেস পরে চড়ে, জাস্ট শার্ট প্যান্টেরও খুব একটা ছবি ছিল না, বিকজ আমার শার্ট প্যান্ট তখন সেরকম খুব একটা ছিল না, ফতুয়া টতুয়া ছিল, ওগুলো দিয়ে বলো কি না ফতুয়া টতুয়া পরার থেকে তুমি এই কামিজ বা এই শাড়িগুলো পরেই তোলো, তোমাকে এগুলোতেই ভালো লাগলো, এইগুলো ড্রেসগুলো পরার থেকে। তখন একটা মেকআপ আর্টিস্ট ছিল, ওনার নাম আমার ভুলে নাই। আমি বুঝতেছি লোকটা মেকআপ দিচ্ছে, এখানে গায়ে হাত দিচ্ছে, এখানে গায়ে হাত দিচ্ছে, একটু গলায় হাত দিচ্ছে, মানে প্রয়োজন ছাড়া। এগুলো আমি এই কারণেই বলছি, আজকে যদি আপনার লিসেনার যদি শুনে থাকেন, এগুলো খুঁটিনাটি বিষয়গুলা, এগুলো ওভারকাম করেও যে অনেক জায়গায় আসা যায়। আমি একটা বই পড়ি, 7 effective thing of successful people, 7 cover। ওখানে দেয়া আছে যে কোনো কিছুকে ওইটাকে আপনি সেন্টার, আপনি যদি ধরেন এইটাকেই সেন্টার, এই লোকটা আমার একটু গলায় হাত দিছে, আমি আজকে মিডিয়ায় খারাপ পুরা, তাহলে কিন্তু আপনি ওখানে হেরে গেলেন। ইউ লুজ ইয়োরসেলফ, সিম্পল কথা। আপনার ওইটা থেকে ওভারকাম করে আপনার আরো বড় কিছু অ্যাচিভ করতে হবে। হয়তো আমার তখন সাহস ছিল, এই কারণে আমার ব্যাক করার কোনো ওয়ে ছিল না। আমি জানি ওখানে আরো খারাপ অবস্থা হবে আমার, যদি খুলনার দিকে। আমার আম্মা আমাকে লাইফে একবারই ছেলে দেখতে আসছিল ক্লাস 10-এ পড়ার সময়, বিকজ আম্মা এটাও ট্রাই করছে মেয়েকে যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, কেন ওর বাসায় এত সমস্যা হচ্ছে। তো ছেলে কি হয়েছে পরবর্তীতে দোয়া পড়তে পড়তে বাড়ি থেকে না ছেলে 2টা বোন আসছিল আমাকে দেখতে, খুলনার সেফ অ্যান্ড সেফ একটা জায়গা আছে ফুড কোর্টে, আমার বড় বোনের নাম কি, আমার নাম পিয়া, সো ওরা 2 বোন কিয়া পিয়া আসছে দেখতে। ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, তখন তো খুব হিট ছিল যে ছেলে বিদেশি মানেই বেস্ট জামাই, এখনো কিছুটা এখনো আছে তাই না? আচ্ছা, তো যখন আমাকে বললো, তো যাই হোক ছেলেটার নাম্বার আমাকে দিয়েছিল, বলে কি আমাকে ওর বোনরা এসে বললো, ছেলেটাও আসছিল, তখন ছেলেটা আমাকে ফোন নাম্বার দিল, কথা বললো, আমাকে ফোন দিয়েছিল। তো আমি বললাম কি দেখেন আমার বয়ফ্রেন্ড আছে, ডোন্ট কল মি এগেন। তখন আমার তো বয়ফ্রেন্ড ছিল ওই ছেলেটা, তো ওকে আমি বলে দিয়েছি, ওরা আমার দিকে আর ঘুরেই তাকায়নি আর কখনো। আর তো এরকম বেশ কিছু, মানে আমার আম্মা মোটামুটি সব ট্রাই করা শেষ। তো আপনি গল্পটা বলছিলেন এই কারণেই যে এই ছোট একটা ঘটনা কেন্দ্র করে ঠিক আছে আমি করবো না, মর্নিং বাসায় ফিরে যাবো, সে রাস্তাটা ছিল না। হ্যাঁ, যে ওইটাও ছিল না আমার। যাই হোক, অপূর্ব যখন ফটোশুট করলো, ফটোশুট করার পরে ইন দ্য মিন টাইম আমি চেষ্টা করছিলাম, তখন রেজাল্ট দেয়নি, কিন্তু আমার সেকেন্ড পরীক্ষার রেজাল্ট দেয়নি আমাকে, 1 বছর পরে যেটা দিলেন, 1 বছর পরে তখনও রেজাল্ট দেয়নি। তারপরেও চেষ্টা করছিলাম যে ঢাকায় যদি পাশ করে যায়, ঢাকায় কোন কলেজে পড়বো না পড়বো চেষ্টা করার জন্য। ছবি করলো কি, তখন লাক্সে আমার না ছবি দিল, আর সবাই কিন্তু জানেন আমি লাক্সে একটা টাইমে ছিলাম, লাক্সে ছবি দিল। লাক্সে থাকার পরে এদিকে আমি জানি না, হয়তো বা শুনলে আজকে, দেখো আমার খুব ভালো ফ্রেন্ডশিপ, খুবই ভালো ফ্রেন্ডশিপ, বাট ও আমাকে খুব জ্বালাইছে, মাইন্ড করো না প্লিজ, বিকজ ও দেখছে কি ইয়াং একটা মেয়ে প্রেম করবে, বাট আমার প্রেম করার কোনো মন মানসিকতা ছিল না। আর আমাকে বলতো যে তুমি খুবই স্নবিশ একটা মেয়ে। দেখো আমি স্নবিশ না, আমি খুব সেলফ রেসপেক্ট আলা একটা মেয়ে, আর আমি জানি আর বউ ছিল, বাচ্চা ছিল, মানে ডিভোর্স বা সেপারেটেড কিছু একটা তখন ছিল, বাট আমি পছন্দ করলে মানে হয় না, আমি পছন্দ কখনো করিনি, সো ওর সাথে আমার কখনো কিছু হয়নি। তো ওর সাথে আমার অনেক গ্যাঞ্জাম লাগতো, অন্য কোনো কাজ করতে গেলে বলতো কেন তুমি এই কাজ করবা, তোমাকে আমি নিয়ে আসছি এটা করছি, আজকে না তুমি আমাকে নিয়ে আসছো, এক ধরনের অধিকার চর্চা করতো। হ্যাঁ, আমি কিন্তু তখন সবাইকে আপনি করে বলতাম, আমাকে জোর করতো তুমি করে বলো, আচ্ছা ঠিক আছে তুমি করে। তখন বলতে সবাই যারা আপনি করে অভ্যস্ত, তারা কিন্তু একবারে তুমি করে বলতে পারো। যাই হোক, ও ভাবতো কি কিছু একটা হবে, ওটা হয়নি, মাইন্ড করবে, বাট কিছু করার নাই, আমি সিক্রেট বলতে আসছি, সিক্রেট বলতেছি। সো লাক্সে নাম দিল, লাক্সে গেলাম, তোকে বলছিল যে তুমি লাক্সে আসলেই আমার কাছ থেকে সবাই দূরে সরে যায়, মানে কি তার মানে তুমি আরো অন্যগুলোর সাথে প্রেম করছো, সবাই তোমার সাথে দূরে চলে গেছে। আমি হাসতে হাসতে এরকম করে বলছিলাম। ইন দ্য মিন ওয়াইল আমার কিন্তু আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, বিকজ ও আমাকে ফোন করে আমি সুইসাইড করবো, সুইসাইড করেন সমস্যা নাই, করলে আমাকে বলেন যে সুইসাইড করছেন, করেন, আমাকে এরকম অনেক ভয় টয় দেখাতো। বাট আমার একটা খুব ভালো জিনিস আমি বলবো, আমি যেখান থেকে মুখ ফিরে আসছি আমি একেবারে তাকাই না, কথা বলি, প্রত্যেকের সাথে কথা বলি। আমাদের খুব বড় জয়েন্ট ফ্যামিলি, অনেক বড়, কেউ আমার সাথে কথা বলতো না, যারা বিদেশে থাকতো তারা তো কথা বলতোই। তো এখন সবার সাথে সেলফি দিই, সবাই বিদেশ থেকে আসে, আমিও বিদেশে যাই, সবার সাথে কথা বলি, বাট ওটা আগের মতো নাই, বিকজ আমার ভিতরে আমি জানি না কি ভাই আপনি আজকে কি মনে হচ্ছে, আমি আপনাকে সবই বলছি যে অপরাধ করেছি কিনা। আমার মনে হয় আমি কোনো অপরাধ করিনি এখন পর্যন্ত, যতক্ষণ আপনাকে স্টেপগুলো বললাম আমি, বিকজ আমার মনে হয়েছে ওই পরিস্থিতিতে আমি একটা ছেলেকে পছন্দ করতেই পারি, একটা সম্পর্ক হতেই পারে একটা মানুষের সাথে,
তাই না? আমি যদি আজকে বলি, আমি যদি ওর সাথে সম্পর্ক করতাম যার বউ বাচ্চা আছে, সেটা অন্যায় আমি বলবো, কারণ আমি একটা ফ্যামিলি নষ্ট করে করছি। একটা ইয়াং ছেলে আমার থেকে 1 বছরের বড়, তার সাথে প্রেম করে আমি কোনো একেবারে সমাজকে নষ্ট করে দিইনি। তো ওখান থেকে এসে আমি কলেজে ভর্তি হলাম। বাই দ্য ওয়ে আমার রেজাল্ট দিল, A+ পেলাম, যেটা বললাম। ভর্তি হলাম, মাইলস্টোন কলেজে ভর্তি হলাম। আরেক স্ট্রাগল শুরু হলো, এত টাকা কোত্থেকে আসবে, বিকজ মাইলস্টোন প্রিটি এক্সপেন্সিভ। কোথায় ভর্তি হব, কোথায় কি করব না করব, কলেজের হোস্টেলের ব্যাপার অনেক কিছু আছে, কোথায় থাকবো, চাচা ফুফুদের বাসাতে থাকা যাবে না। ও আচ্ছা, যখন আমি মিনওয়াল আমার কিন্তু মডেলিংও চলছে আচ্ছা, টুকটাক করে। আমি যখন রুমিং এর জন্য মাঝে মাঝে যেতাম, আমার ছোট চাচা হচ্ছে আর্মিতে, ব্রিগেডিয়ার জেনারেল, সে চলে আসছে তখন স্টুডিওতে, আমাকে ওখান থেকে নিয়ে খুলনায় পাঠিয়ে দেবে। সে এক গেট দিয়ে ঢুকছে, আমি পেছনের গেট দিয়ে বের হয়ে গেছি, যে না আমি তো যাবো না। Okay. এই লোকগুলা যখন দেখছে, খুবই ভালো একটা মানুষ, আর্মিতে আছে, সেন্সিবল একটা মানুষ, সে যখন দেখছে আমি ঢাকায় চলে আসছি, সে আমাকে রেস্কিউ করার জন্য ঢাকা থেকে নিয়ে যে আমাকে উদ্ধার করে খুলনায় পাঠিয়ে দেবে। বাট সে যখন এটাও তো জানতো, সে আমার পুরো ফ্যামিলি আমার সাথে মিসবিহেভ করতো, তখন তো সে কোনো কথা বলেনি। আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি, একটা মানুষকে, যেটা আমার হেডমিস্ট্রেসের বেলায় আমি বলছিলাম, যে একটা মানুষকে যখন কোন জায়গা থেকে উদ্ধার করা হবে সেটা না ইয়ে করে, আপাত দৃষ্টিতে যেটা আমরা নোংরা মনে করি, খারাপ মনে করি, মডেলিং করলেই মেয়ে খারাপ হয়ে যাবে, ইনস্ট্যান্টলি ডিসিশন, যেটাকে বলে ইনস্ট্যান্টলি ডিসিশন আপনি নিয়ে নিলেন। বাট ওখানে থেকে, খুলনায় থেকে একটা মেয়ে, আমি সুইসাইড করতে যাচ্ছি, আমার ফ্যামিলি আমার সাথে খারাপ বিহেভ করছে, ওটার এগেইনস্টে আপনি কিছু বলেন। Exactly. আপনি আমার বাবা মাকে বুঝাতে পারতেন, আপনি আমার ফ্যামিলিকে বুঝাতে পারতেন ওর সাথে ভালো বিহেভ করো, সেটা তো আপনি করেননি, ভালো হচ্ছে করেননি। নাহলে আমার আজকে খুলনায় থাকার লাগতো, এতদিন হয়তো বা কোনো একটা ব্যাংকারকে বিয়ে করে বসে থাকতাম, 3টা বাচ্চা থাকতো। উইথ ডিউ রেসপেক্ট ফর ব্যাংকার, কারণ না, 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 ব্যাংকাররা অনেক with due respect, with due respect, no, 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 আমি কোনো ছোট করতে চাচ্ছি না। আমার জামাইও কিন্তু জবই করে, আমার জামাইও জব করে। আমি ব্যাংকার এই কারণে বলছি, আমি আপনাদের কমপ্লিমেন্ট দিচ্ছি, বিকজ তারা ভাবতো কি যে না, আমার ফ্যামিলি এখনো কিছু কিছু ফ্যামিলির মেম্বাররা মনে করে 9 to 5 যারা জব করে তারাই বেস্ট। আপনাদের এটার জন্য একটা কমপ্লিমেন্ট, বিকজ তারা ভাবে যে খুব বড় লোকের ছেলেরা খারাপ, বিজনেস যারা করে তারাও মোটামুটি ভালো না, বেশি বড় লোকদের কাছে তো বিয়ে দেওয়া যাবেই না, মেয়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা মোটামুটি ব্যাংকার একটা বিয়ে করে একটা বাড়ি করতে পারবে, তারাই হচ্ছে মেয়ের জন্য সুপাত্র। তো ওরকম একটা সুপাত্র দেখে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হতো, আমি এটা বলতে চাচ্ছি। সোসাইটির পারসেপশন, সোসাইটির পারসেপশন, সেটাই। আপনি এক দরজাতে বের হয়ে গেলেন। এক দরজা থেকে বের হয়ে গেলাম, তখন কলেজেও পড়ি, এদিকে কিন্তু কলেজে পড়ি, তখন সে কি হবে না হবে তাও কিন্তু ভাবেনি, যে কলেজ থেকে নিয়ে আসা লাগবে। এদিকে স্ট্রাগল চলছে আমার আমার মনে আছে আমার আম্মা কিছু তার পুরানো গয়না বিক্রি করে দিল, বিকজ কলেজে অ্যাট এ টাইম ভর্তি হতে একটু টাকা বেশি দেওয়া লাগে একসাথে। তখন আমি চিন্তা করলাম, আমার সেদিন খুব খারাপ লেগেছে, আমার আম্মা আমার জন্য গয়না বিক্রি করে দিল, বিকজ আমার আব্বা তো কোনো টাকা দেবে না। মডেলিং টুকটাক করে স্টার্ট করা শুরু করলাম, কিন্তু তখন টাকা পাওয়া তো দূরে থাক, আপনার যে যাতায়াত খরচটাও আপনার। ওকে, কোনো প্রথম মডেলিং এ করলে কোনো টাকাই নাই। কোথায় আসলো প্রথম ছবিটা, কোথায় আসলো বা কোথায় কাজ করলেন? ওখানে ম্যাক্সিমাম কাজ আমার বই দিত, কিন্তু থাকে না মানে কোন প্রোডাক্টের মডেলিং করা। হ্যাঁ, এবি ফ্যাশন, বাবুল ভাই হচ্ছে এবি ফ্যাশনের উদ্যোক্তা। বাবুল ভাইয়ের সাথে আমার এখনো পরিচয় আছে, আমি এখনো বলি বাবুল ভাই, এবি ফ্যাশন দিয়ে কিন্তু আমার কাজ শুরু। আমি কক্সবাজার একবার কাজ করতে গেছি, আমার খুব খুশি ছিল, আমি আমার আম্মুকে নিয়ে গেছিলাম। নর্মালি আমার আম্মাকে আমি নিয়ে যেতাম না কোনো খুব একটা জায়গায়, কিন্তু কক্সবাজার যেহেতু ঢাকার বাইরে যাবো, আম্মুকে চিন্তা করলাম, আম্মু তুমি চলো আমার সাথে, বিকজ আম্মুকে নিয়ে আমার ভয় লাগতো, সত্যি কথা, তখন ওই টাইমটাতে। প্রিয় শ্রোতা, যে নামটা আমরা এখানে মেনশন করেছি, হি ইজ এ ভেরি রিনাউন্ড ফটোগ্রাফার। এই নামটা এখানে আমরা মিউট শব্দ ব্যবহার করছি, বাট ইটস আ ফ্যাক্ট অফ পিয়াস লাইফ। হ্যাঁ, ওকে, রাইট। সো মাইলস্টোনে যখন পড়তাম, মাইলস্টোনে আরেকটা সমস্যা হতো, মাইলস্টোনে আমাদের নূর নবী স্যার ছিল আমাদের প্রিন্সিপাল, খুবই কড়া, এবং প্রত্যেকটা টিচার খুব কড়া ছিল। সে একদিন না আসলে, আমি যে কিরকম টাইম পার করেছি আমি আপনাকে বোঝাতে পারবো না। আমার থেকে ব্যাড টাইমে গিয়েছে আমার মা, আমার আম্মাকে ডাক দিত। একদিন না আসলে আমার আম্মা অল দা ওয়ে খুলনা থেকে ঢাকা আসতো দেখা করতে। তখন তো বাসেই আসতো, এত তো টাকা ছিল না যে ফ্লাই করে আসতো। আমার ছোট ভাই ছিল, ভাইকে মাঝে মাঝে রেখে আসা লাগতো, খুব ঝামেলা হতো। একদিন আসলে, আর আমার যেহেতু খুলনা থেকে জাস্ট ঢাকায় আসছি, পলিউশন অ্যান্ড অল, আমি একটু কিছুদিন হলে সিক হয়ে যেতাম, এত লো প্রেশার ছিল, আমি কয়েকবার আমি সেন্সলেস হয়ে গেছি এরকম। তো তখন আমার প্রথমে আমি ভর্তি হই হচ্ছে বনানীতে একটা হোস্টেলে। দেখলাম কি বনানী থেকে উত্তরা যেতে খুব কষ্ট হয়ে যেত, তখন উত্তরাতে একটা হোস্টেলে ভর্তি হই, এবং ওই হোস্টেলে কোনো একটা মাদ্রাসার একটা হোস্টেল টাইপের ছিল। যেই দিন ভর্তি হই, পরের দিনই আমি ফতুয়া প্যান্ট আর একটা ওড়না পরে আমি বের হয়েছি। সেই দিনই আম্মা মানে ভর্তি করে দিয়ে চলে গেল, সকাল থেকে আমাকে ভর্তি করে দিয়ে দুপুরবেলা থেকে সে দুপুরবেলা চলে গেল, রাত্রে পৌঁছালো। রাত্রেবেলা পৌঁছানোর পরে, সাপোজ সে 11টায় পৌঁছেছে, 11:30 দিকে আবার সে কল পাইছে, আপনার মেয়ে এখানে থেকে আমরা রাখতে পারবো না, আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমার আম্মা ওই 11টার সময় পৌঁছে 12টার দিকে আবার বাসে করে আসলো।
ওই দিনই আমার খালার দুঃসম্পর্কে একটা আত্মীয়র বাসায় পেইং গেস্ট হিসাবে থাকা আমি শুরু করলাম তখন থেকে। আরো কিছু সমস্যার দিক দিয়ে পড়তাম, যে যখন কলেজে ভর্তি হলাম তখন আমাদের একটা টিচার ছিল, ক্লাস টিচার টাইপের, যে সবকিছু দেখতো। আমি জানি না লাইফে কত সমস্যার মধ্যে দিয়ে একটা মেয়ের যেতে হয়। সেই মহিলা কোনো একটা কারণে আমাকে জেলাস করতো বা কিছু একটা করতো, কিছু হলে আমার সাথে উল্টাপাল্টা বিহেভ করতো। এবং সে আমাকে এরকমও বলতো যে তুমি কিন্তু আমার সাথে এরকম করলে, তুমি যেহেতু তোমার এত তেজ, মানে আমার রাগে ফুলতাম, কথা তো বলতে পারতাম না, ওনার সাথে তো আর কথা ঝগড়া করতে পারবো না, আমি তো জানি টিসি দিয়ে বের করে দেবে স্কুল থেকে, কলেজ থেকে। তখন আমাকে বলতো তোমাকে কিন্তু আমি এইচএসসি পরীক্ষা বসতে দেবো না, ইউ ডোন্ট নো মি, এরকম করে আমাকে থ্রেট দিত। তখন এদিকে বাসা নিয়ে সমস্যা, কোথায় থাকবো না থাকবো। মিনওয়াইল আমি অনেক জব খোঁজা স্টার্ট করলাম। যাই হোক, আমার আব্বার কিছু কাজে আসছে, অ্যাবোট ফটোশপের একটা কাজ করা শুরু করলাম একটা জার্মান কোম্পানিতে। ওদের গার্মেন্টস ছিল, গার্মেন্টসের ছবিগুলো কাপড়ের ছবিগুলো তুলতো, ওগুলো আমার ক্রপ করে সুন্দর করে নিয়ে একটু কালার কারেকশন করে রাখা লাগতো। এরকম একটা পার্ট টাইম একটা জব করলাম। পর দেখলাম দ্যাটস নট সাফিসিয়েন্ট, 4 না 5 হাজার টাকা দিত, যেটে এসে সম্ভব হতো না। তারপরে চিন্তা করলাম ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জন্য একটা কাজ করবো ব্র্যান্ড অ্যাডমায়ার হিসাবে। বিভিন্ন রেস্টুরেন্টে যে আমার যারা সিগারেট খায় তাদের সাথে কথা বলা লাগবে, তাদের ইন্টারেস্ট কি না কি। তখন আমাকে প্রথম আইপ্যাড একটা দিল হাতে, তখন আইপ্যাড সেরকম আসেনি। তখন আইপ্যাড এই যে মানে ব্যাটের মতো বড় বড় কোম্পানিরা নিয়ে আসছে, যে আপনি এগুলোতে টিক দিয়ে মানে খুবই স্যুট টুট পরে যাবেন। আমার মনে আছে আমাকে 15,000 টাকা করে দিত তখন। তো আমি আম্মুকে বললাম, আম্মু এখন আমার আর পড়তে সমস্যা হবে না, আমি বা পেইং গেস্টে যেখানে আমি থাকবো ওখানে টাকা দিতে সমস্যা হবে না, 15,000 টাকা পাচ্ছি, তো এটা দিয়ে আমি একটা। Did you get any bad offer in that moment এই জব করতে গিয়ে? না। লাইক ক্লায়েন্টস এর কাছ থেকে, পাবলিকের কাছ থেকে? একেবারে। ফাইন, দিস ইজ আ ভেরি পজিটিভ সাইডের বিরতি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সেই সময়টাতে জব করছেন। তো এই জবটা কিভাবে পেয়েছি এটাও বলি। তো আমি যখন টুকটাক মডেলিং করা স্টার্ট করেছি, তখন আরেকটা মডেল তখন নর্থ সাউথ দেশে পড়তো, একটা ভাইয়া ছিল খুবই ভালো একটা ফ্যামিলি থেকে। তো ও আমাকে বললো, আমাকে না, ও বেশ কিছু মডেলদেরকে অ্যাপ্রোচ করলো যে এরকম ব্রিটিশ আমেরিকান টোবাকো খুব ভালো একটা করছে, সপ্তাহে 3 দিন ওরা তোমাকে বাসা থেকে গাড়ি দিয়ে নিয়ে যাবে, গাড়ি দিয়ে নিয়ে আসবে, কিন্তু এরকম করে তোমার কাজ করা লাগে। সো অ্যাজ ইউজুয়াল তখন তো আমি কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ি, জাস্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে। প্রত্যেকটা মডেল রিজেক্ট করে দিল, না আমরা যে বিভিন্ন রেস্টুরেন্টে যে মানুষের সাথে কথা বলবো প্রশ্নই ওঠে না। তো আমি ওটাকে একটা জব হিসাবে নিলাম। এটা কিন্তু একটা শাইনেস কাজ করে, কিন্তু আপনার একটা স্ট্রেঞ্জারকে যে আপনার অ্যাপ্রোচ করা লাগছে, অবশ্যই শাইনেস, এবং একটা মেয়ের পক্ষে আমাদের সোসাইটিতে আরো ডিফিকাল্ট। হ্যাঁ, আরো ডিফিকাল্ট। আর যারা একটু মডেল দেখা যায় তারা একটু স্নবিশ হয়, একটু না আমি কেন একটা ছেলের সাথে যে কথা বলবো, তো প্রত্যেকে রিজেক্ট করে দিল এক্সেপ্ট মি। আমি বললাম কি না, আমার জন্য অ্যাটলিস্ট একটা জব তো পাচ্ছি, আর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো একটা ভালো কোম্পানি, কি হবে করলে, কিছুই তো হবে না। অ্যাটলিস্ট আমার আম্মাকে আমি মানে আমার জন্য ইজি হয়ে যাবে কাজ করা, পড়ালেখা করা। তখন আমি খুব লজ্জা লাগতো, আমার মনে আছে আমার খুব লজ্জা লাগতো, বিকজ আমি নিজে স্মোক করি না। তো তখন তো মানে প্রশ্নই ওঠে না। তো যারা সিগারেট খাচ্ছে তাদেরকে যেই অ্যাপ্রোচ করা লাগবে, নর্মাল অন্য কাউকে অ্যাপ্রোচ করতে পারবো না, খুব লজ্জা লাগতো। তারপরেও করতাম। করার পর একটা সময় যাই হোক, এইভাবে এই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পর আমার মনে আছে এরকম করে আমি বেশ কিছু মানে তখন জব অফারগুলো, মানে একটা ভালো কাজ করলে অনেক জব অফারগুলো আসে। তো আপনি যেটা বলছিলেন কোনো নেগেটিভ বাজে প্রপোজাল আমি কখনোই পাইনি, বিকজ আমাকে বাসা থেকে নিয়ে যেত একটা গাড়ি, একটা জাস্ট কর্পোরেট একটা অ্যাম্বিয়েন্স ছিল। আমি ওখানে যেতাম, ওখান থেকে আবার আমাদের একটা সুপারভাইজার ছিল। তো বাজে কখনো কিছু আমি পাইনি। এবার আসছি যখন মডেলিং, আমি মেইন টার্মে আমি যখন মডেলিং কাজ করা স্টার্ট করি, তো আমি যখন আসি তখন হ্যাঁ অফকোর্স অনেক জায়গা থেকে অনেক উল্টাপাল্টা প্রপোজাল পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় কথা বলি, কেউ মিডিয়া থেকে বিলং করে না। এরা হচ্ছে প্রত্যেকে কিছু ভায়া থার্ড পার্সন
যারা কোনো একটা ডিরেক্টরকে চেনে বলে কি যে আমি আপনাদেরকে নতুন একটা মেয়ে এনে দেবো, খুব সুন্দর একটা মেয়ে, ওকে দিয়ে আপনি অভিনয় করাতে পারেন, ওকে এরা অ্যাডভান্টেজগুলো নাই, নেওয়ার চেষ্টা করে। এরা তখন নোংরা প্রপোজাল দেওয়া স্টার্ট শুরু করলো। আমার মনে আছে আমি যখন একটা শো করতে যাই চিটাগাঙে, ফ্যাশন শো, ওই টাইমটাতেই তখন একটা খুব বড় একটা কোনো একটা হোটেলে চিটাগাঙের একটা ফ্যাশন শো হচ্ছে, কোনো একটা ইয়ে, আমরা সব মডেলায় সবাই গিয়েছিলাম। তো আমি লিফট থেকে কোনো একটা কারণে উপর থেকে নিচে থেকে উপরে উঠছিলাম, শো এর ইয়েতে যাবো, সব মডেল মনে চলে গেছে, আমি মনে হয় লাস্ট পার্সন লিফটের মধ্যে ঢুকছি। তখন একটা লোক দেখলাম কি ঢুকলো, ওকে অ্যাজ ইউজুয়াল মেকআপ টেকআপ করে আসছি, বিকজ আমার মেকআপ করে আমরা জাস্ট এখন ভ্যানুতে আসছি। তখন একটা লোক আমাকে দেখে খুব হাসছে। আমার বয়স কিন্তু তখনও 16 বা 17, জাস্ট 17 হয়তো বা হবে, এরকম 17তে পা দিয়েছি। বুঝি না তখনও ভালো করে যে একটা চোখের দৃষ্টি কতখানি খারাপ হতে পারে মানুষের। লোকটা করলো কি, আমাকে বললো কি আপনি কি মডেল? আমি আজকে হ্যাঁ, মানে তখন আমাকে কেউ মডেল হিসাবে বলছে, এটা যে কত বড় পাওয়া আপনি বুঝতে পারবেন না একটা মেয়ের জন্য। ওর মানে আমাকে মডেল হিসাবে কেউ রিকগনাইজ করছে, সে আমার লুকটুক দেখে হয়তো দেখে বুঝতে পেরেছে। হ্যাঁ, খুব খুশি হয়ে গিয়েছিলাম, এত খুশি ছিলাম। লোকটা আমাকে বললো কি এইটার আমার কার্ড, আমি এত নম্বর রুমে আসি, আপনি চলে আসেন। হ্যাঁ, আমি খুবই খুশি ছিলাম। সে আমাকে মডেল, আমি পরে কি লোকটা কি বলছে আমি কোনো আজকে আচ্ছা ঠিক আছে আসবো, কার্ডটা নিলাম। আমি আজকে শোটা শেষ করলাম, ভাই দেবো লোকটা আমাকে রুমে কেন যেতে বললো। এক্স্যাক্টলি, আপনি তখন চিন্তাই করেনি। আমি তখন চিন্তাই করিনি। আমি সেই দিন রাত্রে এত কাঁদছি যে জাস্ট বিকজ আমি মডেলিং এ আসলাম।